অবনী আকাশের মুখে রবার্ট নামটা শোনা মাত্রই সে নিচ থেকে আকাশকে ছেড়ে দিয়ে তার থেকে দূরে সরে যায়। আকাশ অবনীর এমন আচরণ দেখে চমকে ওঠে, কিন্তু অবনী আকাশকে আরো বড়সড় একটা চমক খাইয়ে দেয়। অবনী তার হাত দৈত্যাকার ছুরিতে পরিবর্তিত করে সেটা দিয়ে মুহূর্তের মধ্যেই আকাশের গলার উপরে চেপে ধরে। অবনী তার হাতের দৈত্যাকার ছুরিটা মুহূর্তের মধ্যেই আকাশের গলার উপরে চেপে ধরে। আকাশ অবনীর এমন আচরণে থতমত খেয়ে ওঠে। তখনই অবনী আকাশকে বলে ওঠে, এই বদলোক, আপনি সব করতে পারবেন, ঘন্টায় ঘন্টায় মানুষ মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতে পারবেন, কেউ আপনার সাথে বড় গলায় কথা বলে তাকে মেরে আত্মরা করে বালি চাপা দিয়ে দিতে পারবেন। আপনার বেলাতে কোনো দোষ নেই, কিন্তু আমি কিছু করলে সেটা দোষের হয়ে যায়। অবনী, কি বোঝাতে চাচ্ছ তুমি? আমি বুঝতে চাইছি আপনি এত সময় আমাকে বকাবকি করেছেন কেন, যেখানে আপনি নিজেই এইসব করেন, যেখানে এই সব কাজের জন্য আপনি আমাকে বকাবকি করছেন, তার উপরে আবার ছেড়ে যাবার কথাও বলছেন। আপনার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি, তাই এখন আপনার গলা শরীর থেকে আলাদা করে ফেলবো আমি, তাহলে কষ্ট কমবে আমার। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা করলে কষ্ট কমবে তুমি সেটাই করো। আমার গলায় যদি শরীর থেকে আলাদা করে তোমার শান্তি মিলে তাহলে এতে আমার কোনো আপত্তি নাই। অবনী আকাশের কথা মতন তার হাতে দৈত্যাকার ছুরিটা দিয়ে আকাশের গলার উপরে সজোরে চেপে ধরে, যাতে করে আকাশের গলা কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়। আকাশ অবনীর এমন কর্মকাণ্ড দেখে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। তখনই অবনী আকাশকে অবাক করে দিয়ে তার শরীরের সাথে নিজের শরীর মিলিয়ে দেয়। পরবর্তীতে আকাশের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে সেটাতে স্পর্শ করতে থাকে। আকাশ অবনীর আচরণে আগেও বাধা দেয়নি, এখনো কোনো বাধা দিচ্ছে না। আকাশ চুপচাপ হয়ে আছে। অন্যদিকে অবনী আকাশের ঠোঁট নিয়ে মেতে উঠেছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অবনী নিচ থেকে আকাশের ঠোঁট স্পর্শ করা বন্ধ করে দিয়ে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আকাশকে বলে, এই যে মহাশয়, আপনি খুব ভয় পেয়েছিলেন তাই না? ভয় পাওয়ার কি আছে? তুমি আমায় মেরে ফেলতে চাইলে, সেখানে তো আমার সৌমিত্র জানিয়েছি। ভয় পেলে কি সেটা করতাম নাকি? ভয় পেলে তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতাম। এই যে মহাশয়, আমি জানি আপনি একটু হলেও ভয় পেয়েছেন। আচ্ছা যাকগে সেসব কথা, আমি আগে আমার কথা বলি। প্রিয়, আপনাকে মারতে গেলে আমার 1000 বার জন্ম নিতে হবে। আপনাকে মারা আমার জন্য অসাধ্য সাধন করার মতো, কারণ আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে মারবো সেই কথা আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না। আর একটু আগে আমি জাস্ট আপনার সাথে দুষ্টুমি করেছি, কারণ আপনি আমায় বকা দিয়েছেন, তার সাথে আবার ছেড়ে যাবার হুমকিও দিয়েছেন। তাই দৈত্যাকার ছুরিটা আপনার গলায় চেপে ধরে সেটাকে আবার হাতে পরিণত করে ফেলেছি, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। ভালো করেছো। এই, আপনি কি রাগ করলেন আমার উপরে? আমি সত্যি আপনার অভিমান কমানোর জন্য আপনার সাথে এমনটা করেছি। আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না। বুঝলাম, কিন্তু এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানার আছে তোমার থেকে আমার। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে আপনিও আমাকে জড়িয়ে ধরুন। তুমি তো আমার শরীরের সাথে জড়িয়ে আছো। না, এতে হবে না, কারণ এখন তো আপনাকে আমি জড়িয়ে ধরে আছি। আমি চাই আমার মতো করে আপনি আমায় জড়িয়ে ধরুন, তারপর আপনার যত প্রশ্ন আছে আমায় করুন। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে এবার আমিও জড়িয়ে ধরলাম। তবে এত সময় ধরিয়ে জড়িয়ে না ধরার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে মেয়েটা অদ্ভুত আচরণে আমার ভেতরে কিছুটা অভিমান জমেছিল, তাই তাকে কিছু না বলার সাথে সাথে তার আচরণেও সাড়া দেইনি। কিন্তু বর্তমানে মেয়েটার কথাবার্তা শুনে আমার ভেতরে সমস্ত রাগ উধাও হয়ে গেছে। আমি চেয়েছিলাম আরও কিছুক্ষণ অভিমান করে থাকবো মেয়েটার উপরে, কিন্তু মেয়েটা আমাকে সেটা করতেই দিল না। জোর করে অধিকার খাটিয়ে আমার কাছে আসলো। তারপর সে আমাকে জড়িয়ে ধরার পাশাপাশি আমাকেও জোর করিয়ে তাকে জড়িয়ে ধরেছে। এতে করে আমার অভিমান কোথায় যে হারিয়ে গেছে তার কোনো নাম নিশানাও খুঁজে পাচ্ছি না। যাক, অভিমান কেটে গিয়েছে, ভালো হয়েছে। এবার অবনীর থেকে কয়েকটা জিনিস জেনে নেওয়া যাবে। আচ্ছা অবনী, তুমি কি সত্যি জানো না যে তোমার মধ্যে এই অলৌকিক শক্তি কিভাবে এসেছে? আর সেই অলৌকিক শক্তি লোকগুলো কারা? বলবো, কিন্তু আপনি আমায় বকা দিতে পারবেন না। আচ্ছা, বকা দিব না। দেখুন, পরশুদিন যে আপনাকে মিথ্যে বলেছি সেটা কিন্তু আপনি বুঝে গিয়েছেন। গতকাল বুঝেছি। আমার সেই মিথ্যে বলার কারণটা ছিল
সব কিছু থেকেই নিজেকে হাইড করে রাখা, কিন্তু বর্তমানে সেটা আর সম্ভব নয়। কারণ আমি আপনাকে আর এক বিন্দু পরিমাণও হতাশ করতে চাই না। তাই আমি আপনাকে সমস্তটা খুলে বলছি। দেখুন, প্রথমত আমার বাবা মা বলতে কেউ নেই, আর থাকলেও আমি জানি না, কারণ আমার পিছনে অনেক স্মৃতিশক্তি আমার মাথা থেকে মুছে গেছে। কারণ আমি একবার বড়সড় একটা বাস অ্যাক্সিডেন্ট করি, যার ফলে আমার জ্ঞান চলে যায়। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি নিজেকে আবিষ্কার করি সায়েন্স ল্যাবে। একটা রুমের মধ্যে আমি শুয়ে আছি, যেখানে কিনা অনেক যন্ত্রপাতি ছিল। ইভেন আমার শরীরটাও ল্যাবের একটা কাচের বাক্সের মধ্যে বন্দি ছিল। আমি সেই সায়েন্স ল্যাবের মধ্যে শোয়া অবস্থাতেই কাচের বাক্সের মধ্যে দীর্ঘ 1 মাস বন্দি ছিলাম। দীর্ঘই 1 মাস টাইম টু টাইম দুটো লোক এসে আমার শরীরে বিশাল বড় বড় ইঞ্জেকশন পুশ করত। এই ঘটনা আমার সাথে দীর্ঘ 1 মাস ঘটেছে। 1 মাস পর একজন মেয়ে এসে আমায় কাচের বাক্স থেকে মুক্ত করে আরেকটা জায়গায় নিয়ে গেছে, যেই জায়গাটার নাম হচ্ছে ড্রয়েড, যেখানে কিনা আপনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর সেই মেয়েটা আমাকে বলে আমার শরীরের সাথে এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার কারণে আমার শরীর মাঝে অনেক ধরনের সুপারন্যাচারাল পাওয়ার এসেছে। তাই সে আমাকে প্র্যাকটিস করাবে কিভাবে সেই শক্তি ব্যবহার করতে হয় এবং কিভাবে সেই শক্তিতে কাবু করতে হয়। সেই ড্রয়েডে সর্বপ্রথম আমি একা ছিলাম, তারপর বাকি সবাই এসেছে, যাদের সাথে হয়তো আমার মতো এক্সপেরিমেন্ট করা হয়েছে। তারপর সেই মেয়েটা আমাদের সবাইকে একসাথে ট্রেনিং করাতে শুরু করে। ট্রেনিংয়ে এক পর্যায়ে আমি এবং বাকি সবাই বুঝে যাই যে আমার শরীরে এত পরিমাণ সুপারন্যাচারাল শক্তির উৎপন্ন হয়েছে, সেটা দিয়ে কিনা আমি মুহূর্তের মধ্যেই সেখানে সবাইকে দমিয়ে রাখতে পারবো। আমার সঙ্গী সাথে যারা ছিল তারা সবাই একত্রে মিলে আসলেও আমার মোকাবিলা করতে পারে না। আপনি গতকাল হয়তো সেটা নিজের চোখে দেখেও নিয়েছেন। দেখেছি, পরে বলবো। আমার শক্তির পরিমাণ মাত্রাধিক হওয়ার কারণে সেই মহিলাটা আমাকে আলাদাভাবে প্র্যাকটিস করাতে শুরু করে, যার সাথে সাথে আমার একটা নামও দেন তিনি, ক্যাথরিন নাইট, এবং আমাকে তাদের সিনিয়র বানিয়ে দেওয়া হয়। সেই মহিলা না থাকলে তার বদলে আমি প্র্যাকটিস করাতাম সবাইকে। এইভাবে আরও দীর্ঘ দিন কেটে যায়, কিন্তু আমরা কি বা আমাদের পরিচয় কি সেখানকার কেউ এটা মনে করতে পারছিলাম না, কারণ আমাদের সবার স্মৃতিশক্তিতে এক্সপেরিমেন্ট করার সাথে সাথে মুছে দেওয়া হয়েছে। কিন্তু আমার মাথার ভিতর কিভাবে যেন বাস অ্যাক্সিডেন্টের বিষয়টা রয়ে যায়। আমি সবসময় মনে করার চেষ্টা করতাম কি হয়েছিল আমার সাথে, কিন্তু মনে করতে পারতাম না। এইভাবে দীর্ঘ 1 বছর ড্রয়েডে আমার প্র্যাকটিস হয়। এই 1 বছরে বহু হাজারবার নিজের অতীত মনে করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। আর ড্রয়েডের লোকজনকে নিজের পরিবার এবং ড্রয়েডে নিজের বাসস্থান বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এসে দেখেছি সেই মহিলা আমাকে এবং বাকি সবাইকে অনেক অনৈতিক কাজ করাচ্ছে। সে আমাদেরকে দিয়ে অনেক কয়েকজনকে খুনও করিয়েছে, যেটা ড্রয়েডে সবাই হাসি খুশিভাবে মেনে নিলেও আমি সেটাকে মেনে নিতে পারিনি। তাই সেই মহিলা একদিন না থাকায় আমি ড্রয়েডের অদৃশ্য দেওয়াল ভেদ করে সেখান থেকে পালিয়ে এসেছি। আর তারপর থেকে ড্রয়েডের সমস্ত লোকজন আমার বিপক্ষে গিয়ে একত্র হয়ে আমাকে মারার প্রচেষ্টা চালাচ্ছে। কি? তারা সবাই মিলে তোমাকে মারার চেষ্টা করছে? এই, তুমি তাদের লোকেশন বলো আমাকে, আমি ছেলে পেলে নিয়ে গিয়ে তাদের সবাইকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো, বিশেষ করে সেই মহিলাকে, যে কিনা এসবের আসল গড়া। আসলে সব কিছু তার কাহিনী খতম হয়ে যাবে। এই না না, আপনি প্লিজ ভুলেও এমনটা করতে যাবেন না, কারণ আপনার চিন্তাভাবনা ভুল। সেই মহিলাটা ড্রয়েডের আসল বস নয়। ড্রয়েডে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, যেটার কিনা অনেক কয়েকটা শাখা প্রশাখা রয়েছে। সেই মহিলা তো শুধু ড্রয়েডের একটা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। সেই মহিলার উপরে একটা বস আছে, যে কিনা সমস্ত ড্রয়েডবাসীর বস, আর তার আদেশের মোতাবেক ওই মহিলাটি চলে। তো তার ঠিকানা দাও, আমি তাকেই মেরে আসবো। আপনি সেটা কখনোই পারবেন না, কারণ আপনি একবার ভাবেন, সে যদি আমার মতো নরপিশাচ পয়দা করতে পারে, তাহলে সে কতটা শক্তিশালী হবে, আর তার কাছে কি কি শক্তি থাকতে পারে। যেখানে কেউ ড্রয়েডের অদৃশ্য দেয়াল ভেদ করে এপারে আসতে পারে না, সেখানে আমি আমার শক্তির মাধ্যমে অদৃশ্য দেয়াল ভেদ করে এপারে চলে এসেছি।
তাহলে একবার চিন্তা করেন, আমার শরীরে মাত্রাতিরিক্ত শক্তি রয়েছে, তাহলে তার কাছে অবশ্যই সেই শক্তির নিধন করার ক্ষমতাও রয়েছে। তাছাড়া তার শরীরে বা সে যে আমার মতো আরও একটা শক্তিশালী মানুষ তৈরি করেনি, তার কোনো নিশ্চয়তা কে দেবে? আপনি নিশ্চয়ই তার মোকাবিলা করতে যাবেন না। আমি সেই ড্রয়েড থেকে পালিয়ে এসে আপনাকে পেয়েছি, আর আপনি আমাকে নিয়ে আমার সবটা জীবন কাটাতে চাই, আর আমি আপনাকে নিয়ে আমার সবটা জীবন কাটাতে চাই। আপনি প্লিজ দয়া করে তার মোকাবিলা করতে যাবেন না, এতে করে আপনাকে হারাতে হবে আমার। আর তাছাড়া দেখা যাবে আমার আবারও সেই ড্রয়েডে বন্দি হতে হবে, যেটা কিনা আমি কখনোই চাই না। অবনী আর মোকাবেলা না করে কি করবে তুমি? এভাবেই তারা তোমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে, আর আমি সেটা বসে বসে দেখব। তারপরে তারা তো শুধু তোমার একার ক্ষতি করছে না, তারা শহরের অনেক কিছুই অনিশ্চিত করছে। তার পাশাপাশি আমার দিকেও তারা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। তারা যাই করবে করুক, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনার ক্ষতি করতে আসে তাহলে সেটা আমি করতে দিব না। আমার টেলিপোর্টের শক্তি দ্বারা আমি আপনাকে নিয়ে অদৃশ্য হয়ে পালিয়ে বেড়াবো, তাও আপনি প্লিজ তাদের সাথে লড়তে যাবেন না। অবনী, তোমার আর আমার বিষয়টা ঠিক আছে, কিন্তু সমাজের ক্ষতির বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আমি তাদের মোকাবেলা করবই। তবে তুমি একদম চিন্তা করো না, তোমার আর আমার গায়ে নখের আঁচড়ও দেওয়ার সুযোগ বা সাহস তারা পাবে না। আমি আপনাকে বোঝাতে পারছি না। এই, তোমার বোঝাতে হবে না আমাকে, তুমি শুধু আমাকে নিয়ে মেতে থাকো আর আমার সঙ্গে থাকো, তাহলেই দেখবে ফ্রয়েড মার খেয়ে নিজের অস্তিত্ব হারিয়েছে। আকাশের কথায় অবনীর রাগ উঠে যায়। তাই সেই রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এই বদলোক, তুই যা করবি কর, তোকে আমার বোঝানোর সাধ্য নেই। কিন্তু তোর যদি এক চুল পরিমাণে ক্ষতি হয় তাহলে কিন্তু আমি নিজের প্রাণ নিজেই নিয়ে নিব, বলে দিলাম। বললাম তো আমার কিছুই হবে না, তুমি শুধু আমায় নিয়ে মেতে থাকো। এবার এই টপিক বাদ দে, কারণ এই সকল কথা মনে পড়লে আমার মাথায় পেইন। আচ্ছা বাবা, বাদ দিলাম, এবার রাগটা কমিয়ে ফেলো, রেস্ট করো। করছি, কিন্তু তুই কোথাও যাবি না, আমি তোকে জড়িয়ে ধরেই শুয়ে থাকবো। আচ্ছা, কোথাও যাব না। আকাশ চুপচাপ হেলান দিয়ে বসে আছে, আর অবনী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে শুয়ে আছে। এমন সময় হুট করেই নার্স অনুমতি ছাড়া আকাশের রুমে প্রবেশ করে, কারণ অবনীকে স্যালাইন দিতে হবে। অপরদিকে নার্স এভাবে হুট করে রুমে চলে আসায় অবনীর ভয়ঙ্কর রাগ উঠে যায়, কারণ সে আকাশের সাথে একাকিত্ব সময় কাটাতে চাইছিল। কিন্তু তার ইচ্ছের মাঝেই নার্স এসে বাধা দেওয়ায় অবনীর রাগের পরিমাণ এত বেশি হয়ে যায়, তার হাত আবার দৈত্যাকার ছুরিতে পরিবর্তন হয়ে যায়, যেটা দেখে সেই নার্স সজোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। অবনীর হাতে দৈত্যাকার ছুরিটা দেখে নার্স সজোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। নার্সের এমন ভয়াবহ অবস্থা দেখে আকাশ অবনীর মুখ চেপে ধরে তাকে বলে, এই অবনী, তুমি এটা কি করলে? তোমার হাতে দৈত্যকার ছুরিটা দেখে তো নার্স অজ্ঞান হয়ে গেছে, এবার যদি তার জ্ঞান ফেরার পর সে তোমার কথা মানুষজনকে বলে দেয়, তখন তুমি কি করবে? তোমার পরিচয় তো সবাই জেনে যাবে। এমনিতেই শহরের অবস্থা ভালো না, প্রশান হাত পা বেঁধে নেমেছে মাঠে, তারা এসবের হনুমানের দলকে ধরতে পারবে না ঠিক, কিন্তু দেখা যাবে শেষমেশ তারা তোমায় উঠিয়ে নিয়ে গেছে। আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ সে প্রথমত অনুমতি ছাড়া রুমে প্রবেশ করেছে, তার উপরে সে আমার এত সুন্দর মুহূর্তটা ধূলিসাৎ করে দিয়েছে। আমি কত সুন্দর আপনার বুকে মাথা রেখে শুয়েছিলাম, কিন্তু এই শয়তান নার্স সব কিছু শেষ করে দিয়েছে, তাই তার উপর রাগ করে এমনটা করেছে। আর বাকি রইল আমার আসল পরিচয় লোকজনের সম্মুখে বলে দেওয়া, সেটা সে কখনোই করতে পারবে না, কারণ আমি জানি আপনি সেটা কখনোই করতে দিবেন না তাকে। আর যদি ভুলক্রমে সে আমার আসল পরিচয় কোনোভাবে কাউকে বলেও থাকে, তাহলেও আমার কিচ্ছু হবে না। তার বলার অতি জোরে আমার কথা প্রশাসনের কান অবধি পৌঁছবে, তারপর তারা আমাকে গ্রেপ্তার করতে আসবে। কিন্তু আমি সেটা জানি এই জন্মে সেটা কখনোই সম্ভব নয়, কারণ আপনি সেটা হতে দিবেন না। তাই আপনি থাকতে আমার এত টেনশন নেই এই নিয়ে, আমি বিন্দাস ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমি এমনটাই কখনোই হতে দিব না, কিন্তু তারপরেও তোমার সতর্ক থাকা প্রয়োজন। আমি তোমায় প্রোটেক্ট করব বলেই যে তুমি সবসময় বিপদের দিকে তেড়ে যাবে, এটা কিন্তু একদম ভুল। লিমিটের ভিতর থেকে সব করো, আমি দেখব তোমার কে কি ক্ষতি করতে পারে, কিন্তু তোমার এমন
ভুল করা কিন্তু আর চলবে না। আচ্ছা, আর ভুল করব না। এইবারের মতো আপনি নার্সকে সামলে নিন। দেখেছি। আর শোনো, এখন তোমার স্যালাইন নেবার সময় হয়ে গেছে। আমি বাইরে গিয়ে আগে কাজের মহিলাকে পাঠিয়ে এই নার্সকে রুম থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর তার জ্ঞান ফিরে আসলে বাকিটা আমি দেখে নিব। আর বাকি আরেকজন নার্সকে কিছু সময় পরে পাঠিয়ে দিয়ে তোমার শরীরে স্যালাইন দিতে বলবো। তুমি শুয়ে থাকো, আমি কাজ শেষ করে তোমার খাবারও পাঠানোর ব্যবস্থা করছি। খাবারটা পাঠাবেন না, সেটা আপনি নিজে গিয়ে নিয়ে আসবেন। তারপর সেটা আপনি নিজ হাতেই আমাকে খাইয়ে দেবেন। না হয় এক লোকমা খাবার আমি মুখে তুলব না। আমার একটু কাজ আছে অবনী, তুমি আপাতত কাজের মহিলার হাতেই খেয়ে নাও। মহাশয়, আমি যা বলার বলে দিয়েছি। আপনি আমাকে খাবার খাওয়াবেন, না হয় আমার কথা নড়চড় হবে না। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো। এই তো এত সময় লাইনে এসেছেন। আচ্ছা, এখন গেলাম। তারপর অবনীকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে একজন কাজের মহিলাকে ইশারা করে নার্সের কথা বললাম। সে নার্সকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। কাজের মহিলা আমার ইশারার মতন কাছে লেগে পড়েছে। যাক, ভাগ্যিস নার্সের চিৎকারের আওয়াজ রুমে বাইরে যায়নি, না হয়তো ডক্টর আর বাকি একজন নার্সও তার চিৎকারের আওয়াজে শুনে ফেলতো। তার ফলে দেখা যেত তিনজনকেই আমরা সামাল দিতে হচ্ছে। কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে সেসব কিছু থেকে বেঁচে গেছি। আচ্ছা, এবার গিয়ে বাকি একজন নার্সকে বলি অবনীর শরীরে স্যালাইন লাগিয়ে দিতে। নার্সের রুমে আমার থেকে কিছুটা দূরে হেঁটে হেঁটে নার্সের রুমে গিয়ে বললাম অবনীর স্যালাইন লাগিয়ে দিতে। পরে নিচে চলে এলাম অবনীর জন্য খাবার নিতে। নিচে আসতেই মুজাহিদ জিজ্ঞেস করলো, ভাই আপনি ভাবিকে উপরে একা রেখে নিচে কেন এসেছেন? আরে আর বলিস না, অবনী আমার হাতে ছাড়া নাকি কারোর হাতে খাবে না, তাই নিজেই নিচে আসলাম ওর জন্য খাবার নিতে। ভাই আপনি সেটা একজনকে ডেকে বললেই তো হতো, আপনি খামোখা কষ্ট করে নিচে আসতে গেলেন কেন? আরে সমস্যা নেই। না ভাই, আপনি চলে যান, উপরে ভাবি একা, আমি বুয়াকে দিয়ে খাবার পাঠাচ্ছি। ভাবির খাবারের পাশাপাশি আপনার খাবারটাও নিয়ে যাবে। আচ্ছা, মুজাহিদদের কথা শুনে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নার্স অবনীর হাতে স্যালাইন লাগাচ্ছে, তাই কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নার্সের স্যালাইন লাগানো শেষ হতেই নার্সকে বললাম, আপনি নিচের রুমে গিয়ে খাওয়া দাওয়া করে নিন, আমি অবনীর কাছে আছি। আচ্ছা। নার্স আমার কথা মতন রুম থেকে বেরিয়ে গেল। নার্স রুম থেকে বের হওয়ার কিছু সময় পরেই বুয়া আমার আর অবনীর জন্য খাবার নিয়ে এসেছে, তাই হাত ধুয়ে অবনীকে নিজের হাতে খাওয়াতে শুরু করলাম। মেয়েটা গপ্পাগপ খেতে আরম্ভ করলো। মনে হচ্ছে যেন এই জীবনে প্রথম সে এত তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। মেয়েটাকে খাওয়ানো শেষ করে নিজেও খেয়ে নিলাম। তারপর আবার কাজের বুয়াকে খবর লাগিয়ে খাবারের বাসনগুলো নিয়ে যেতে বললাম। বুয়া এসে খাবারের বাসনগুলো নিয়ে গেল, আর আমি অবনীর পাশে হেলান দিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার পাশেই শুয়ে আছে। আমি খাটের পাশে বসে বসে হেলান দিয়ে ফোন টিপছি। তখনই অবনী বলে উঠল, ফোন রেখে দিয়ে আমি আগের মতো বুকে নিন, না হয় আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরুন। এই দুটোর মধ্যে যে কোনো একটা করুন। অবনী, তোমার হাতে স্যালাইন লাগানো, আমি তোমায় যেভাবে জড়িয়ে ধরি না কেন, এতে তোমার সমস্যা হবে। দেখা যাবে কোনোভাবে হাতে না রাখে আঘাত লাগবে তোমার। না, আমার কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট আমাকে জড়িয়ে ধরলেই হবে, বাকি ব্যথা পেলে পাবো। অবশ্য আমার ব্যথা লাগবে না, কারণ যেই হাতে স্যালাইন দিয়েছে সেই হাতটা ধারালো ধাতু রয়েছে, যার কারণে কোনো প্রকার চোট লাগবে না হাতে। অবনী, তোমার এক হাত পোড়া আর এক হাতে স্যালাইন, দেখবে কোনো না কোনো একটা বিপদ হবেই। এই যে আমি বললাম না আমার কোনো সমস্যা হবে না, আপনি আমাকে জড়িয়ে ধরুন। মেয়েটার সাথে আর তর্কে জড়ালাম না, কারণ অবনী যে নাড়াচড়া বান্দা সেটা আমার বুঝে এসে গেছে। তাই তার পাশে শুয়ে চুপচাপ তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরতেই সে তার মুখ আমার বুকের কাছে এনে নিরিবিলিভাবে তার ঠোঁট জোড়া দিয়ে আমার বুকে স্পর্শ করতে আরম্ভ করেছে। আমি তার স্পর্শ ছিঁড়ে উঠেছি, কিন্তু তার আচরণে কোনো প্রকারের রিয়েক্ট করলাম না, কারণ সে যে আমার কাছে পেলে উত্তান হয়ে যায়। তার এই বিস্ময় সম্পর্কেও আমার জানতে বাকি নেই। এভাবে বেশ কিছু সময় কাটে। মেয়েটা আমার বুকে স্পর্শ করতে করতে ঘুমিয়ে পড়েছে। মেয়েটা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম তার সাথে সাথে। এক ঘুমে মাগরিবের ওয়াক হয়ে গেছে। ওয়াকআউট হয়ে গেছে। মসজিদে মাইকে আজান দিচ্ছে। ঘুমের ইতি টেনে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম, কিন্তু অবনী এখনও ঘুমাচ্ছে। তাই তাকে না ডেকে আমিও বিছানা ছেড়ে নিজের মতন উঠে গেলাম। বিছানা ছেড়ে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম।
নিচে যেতেই দেখি ছেলে পেলে সবাই জটলা পাকিয়ে বসে আছে। আমি নিচে যেতে মুজাহিদ আমাকে দেখে সবার উদ্দেশ্য করে বলল, আকাশ ভাই এসেছে, তোরা সবাই চুপ থাক। কি হয়েছে মুজাহিদ? তোরা সবাই এভাবে জটলা পাকিয়ে বসে আছিস কেন? ভাই আপনাকে কিছু বলার ছিল, আর আমরা এমনিতেই বসে সবাই মিলে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, কি কথা বল। ভাই ডক্টর আর নার্স আমাদের ছেলে পেলে দেখে অনেক ঘাবড়ে যাচ্ছে। তবে আমি সেই নার্সকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কিনা ভাবির বিষয়ে জেনে গিয়েছি। নার্সের জ্ঞান ফিরবার পর বুয়া এসে আমায় খবর দেয়, তখন আপনি ঘুমিয়েছিলেন। তাই আপনাকে না ডেকে আমিও নার্সের কাছে গিয়েছি। তখন নার্সের কাছে গিয়ে দেখি সে ভয়ে কাতর হয়ে আছে। তার ভয়াবহ অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। তখন সে আমাকে ভাবির নাম বলে। ভাবির নাম শুনতেই আমি বুঝতে যাই আসল কাহিনী কী। তাই তাকে শুরুতে শান্ত করি, তারপর তাকে সবটা বুঝিয়ে বলি। কিন্তু সমস্যা হচ্ছে বাকি একজন নার্স আর ডক্টরকে নিয়ে। তারা এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আমি ওদের আটকে রেখেছি। ভালো করেছিস, তবে তারপরেও তুই ডক্টরকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল ভয় না পেতে। অবনী একটু সুস্থ হলেই তাদেরকে দিয়ে বাসা আসা হবে। ঠিক আছে ভাই, আমি বলে দিব, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাই এখনও আপনাকে বলা বাকি। কি গুরুত্বপূর্ণ কথা? ভাই প্রশাসনের কানে কিভাবে যেন ভাবির কথা পৌঁছে গেছে, আর এটাও প্রশাসন জেনে গেছে যে অবনী ভাবি আপনার কাছে আছে। তার উপরে মিনিস্টার সাহেব একটু আগে রাজ ভাইকে ফোন করে জানিয়েছি ড্রয়েডের লোকজন নাকি তার কাছে হুমকি ভরা একটা বার্তা পাঠিয়েছে। মানে হলো ড্রয়েডের লোকজন মিনিস্টার সাহেবের সাথে একটা চুক্তিতে আসতে চাচ্ছে। তারা মিনিস্টার সাহেবকে বলেছে অবনী ভাবিকে যেন যে কোনো উপায়ে তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তারা আর কোনো দাঙ্গা ফাসাদ আর হামলা করবে না এ শহরে। না হয়তো তারা শহরকে নাকি নরক বানিয়ে দিবে। যেই জন্য মিনিস্টার সাহেব রাজভাইকে ফোন করে বলেছি অবনী ভাবিকে যেন মিনিস্টার সাহেবের হাতে তুলে দেওয়া হয়। তিনি অবনী ভাবিকে ড্রয়েডের লোকজনের হাতে তুলে দিয়ে সমস্ত দাঙ্গা ফাসাদ শেষ করতে চাচ্ছেন। কি এইসব কথা বলছে মিনিস্টার সাহেব? ভাই। এই রাজ কোথায়? ভাই রাজভাই একটু আগে তো এখানেই ছিল, এখন হয়তো কোথাও গিয়েছে। সে যেখানেই থাকুক না কেন, মুজাহিদ তুই তাকে ফোন করে জলদি বাংলোতে আসতে বল। ঠিক আছে ভাই, বলছি। মুজাহিদ আকাশের কথা মতন রাজকে ফোন করে আসতে বলে। রাজ আকাশের কথা শুনে জলদি বাংলায় এসে হাজির হয়। আকাশ রাজকে দেখে জিজ্ঞাসা করে, রাজ, তোকে মিনিস্টার সাহেব ফোন করে নাকি অবনী তার হাতে হস্তান্তর করার কথা বলেছে? জি ভাই, ফোন করে এমনটা বলেছে। তুই কি তাকে বলিসনি অবনী আমার কি লাগে? না ভাই, আমি সেভাবে বলিনি, তবে এটুকু বলেছি যে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে। ঠিক আছে, লাউড স্পিকার দিয়ে ফোন লাগা মিনিস্টার সাহেবকে। আচ্ছা ভাই, লাগাচ্ছি। রাজ আকাশের কথা মতন মিনিস্টার সাহেবকে ফোন লাগায়। অপর পাশ থেকে মিনিস্টার সাহেব ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে, মিনিস্টার সাহেব, আমি আকাশ বলছি। আপনি নাকি লেডি কিলারের আপনার হাতে তুলে দিতে বলেছেন? জি ভাই, কারণ সেই মেয়েই সমস্ত দাঙ্গা ফাসাদের কারণ। ড্রয়েডের লোকজন সেই মেয়েকে পেয়ে শহরের উপরে আর কোনো হামলা করবে না, তারা এমনটাই আমাকে বলেছে। মিনিস্টার সাহেব, সে নামে লেডি কিলার হলেও বাস্তবে সে ভালো পক্ষ নিয়ে কাজ করে, তাই তার কিছু নেওয়া আপনার ছেড়ে দিন। কারণ আসল শয়তান হচ্ছে ড্রয়েডের লোকজন। আপনারা শয়তানের হাতে ভালো মানুষকে তুলে দিয়ে শয়তানের শয়তানি বন্ধ করতে পারবেন না। ভাই তারপরেও লেডি কিলারকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে ড্রয়েডের লোকজনের হাতে তুলে না দিলেও স্পেশাল জেলখানায় বন্দি করে রাখবো, কারণ সে কোনো সাধারণ মানুষ না, তাই তার অধিকার নেই মানুষের মধ্যে থেকে বসবাস করার। মিনিস্টার সাহেবের কথা শুনে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে সে চেঁচিয়ে মিনিস্টার সাহেবকে বলে ওঠে, এই বেটা, লাগামহীন কথাবার্তা একদম কমিয়ে বলবি, না হয় কণ্ঠনালী একদম টেনে ছিঁড়ে ফেলবো। তুই কোন সাহসে ওকে জেলখানায় বন্দি করার কথা বলছিস? উল্লুক কি বংশধর? তুই কি জানিস সে আমার কি লাগে? অবশ্য জানিস না, কিন্তু এখন জেনে রাখ, সে আমার ভবিষ্যৎ বউ হবে। তাই ওর দিকে কেউ ভুলেও চোখ তুলে তাকাবার মতন সাহস করবি না। না হয় ড্রয়েডের লোকজন কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমি সেটা চালাবো, তাতে করে তোদের সব কয়টা মারা পড়বি।
আকাশের রাগান্বিত কথা শুনে মিনিস্টার সাহেব ভয় পেয়ে যায়। তাই সে আকাশকে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না যে ওনার সাথে আপনার কোনো কানেকশন আছে। আমি ভেবেছি আপনি শুধু তাকে পাকড়াও করেছেন, কিন্তু তিনি যে আপনার ভবিষ্যৎ বউ হবে বা আপনি তিনের সুরক্ষা করছেন সেই বিষয়ে আমি একদম অজানা ছিলাম। তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তোর ক্ষমা তোর কাছে রাখ, তুই সেখানে থাকিস না কেন, জলদি এসে আমার সাথে দেখা করবি, না হয় তোর কেরামত রটিয়ে দিব। না না ভাই, আমি এক্ষুনি আপনার সাথে এসে দেখা করছি। এই রাজ, বেটাকে যে কোনো একটা লোকেশনে আসতে বল, ফোন রাখ। ঠিক আছে ভাই। মিনিস্টার, আমি ফোন রাখলাম। আপনি বিএম শপিং কমপ্লেক্সের সামনে বরাবর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসে দেখা করুন। রাজ মিনিস্টার সাহেবকে লোকেশন বলে দিয়ে ফোন কেটে দেয়। রাজ ফোন কাটতেই আকাশকে সবাইকে বলে, এই তোরা গাড়ি ঘোড়া রেডি কর, আমি এক পাক উপর থেকে গিয়ে অবনীকে দেখে আসছি। আকাশের কথা মতন সবাই গিয়ে গাড়িতে বসে আর আকাশ উপরে আসে অবনীকে দেখার জন্য। সে রুমে এসে দেখে অবনীর ঘুম ভেঙে গেছে আর সে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার হাতে স্যালাইনটাও শেষ। তাই আকাশ অবনীর হাত থেকে স্যালাইনটা খুলে দিয়ে তাকে বলে, অবনী, তুমি বাসায় শুয়ে শুয়ে রেস্ট করো, একটু পর বুয়া এসে তোমার নাস্তা খাইয়ে দিয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। এই যে আমার রুমে শুয়ে থাকতে ভালো লাগছে না, আমার অনেক বোরিং লাগছে। আপনি যেখানে যান না কেন আমার সঙ্গে নিয়ে চলুন, তাতে করে অন্তত আমার বোরিং লাগাটা তো কমে যাবে। অবনীর কথায় কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাকে সঙ্গে নিয়ে নিলাম, কারণ একটা মানুষের সারাদিন রুমবন্দি হয়ে থাকতে অবশ্যই বিরক্ত লাগবে। তাই তাকে উঠে মুখ ধুয়ে দিলাম, তারপর তাকে নিজের সাথে করে ধরে ধরে গাড়ি পর্যন্ত আনলাম। পরে গাড়ি আমার পাশের সিটে বসে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রাখলাম আর ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট করতে। কিছুক্ষণ যাত্রা পথ করার পর বিপিএম শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। সেখানে এসে দেখি আমার আগেই মিনিস্টার সাহেব এসে দাঁড়িয়ে আছে আর তার পাশে আর্মি পুলিশ দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। কিন্তু আমার এতে কিছুই আসে যায় না, তাকে যে পাহারা দেবে দিক, ব্যাটাকে থাপ্পড়ে তার কানপুটটি গরম করব এবং ভালোভাবে শাসাবো, এটাই আমার মোটিভেট। তাই অবনী এবং সবাইকে গাড়িতে বসতে বলে আমি একাই মিনিস্টার সাহেবের কাছে চলে গেলাম। সে আমায় দেখতে পেয়ে সবার জন্য রেস্টুরেন্টের ভেতর থেকে একটা চেয়ার এনে দিয়ে, কিন্তু আমি চেয়ারে না বসে চিন্তাভাবনা অনুযায়ী প্রথম যাত্রাতে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছি মিনিস্টার সাহেবের গালে, যেটা দেখে মিনিস্টার সাহেবের সঙ্গে আসা এক পুলিশ অফিসার পাশ থেকে দৌড়ে এসে আমার পায়ের মধ্যে পিস্তল ডাট দিয়ে সজোরে একটা বাড়ি মেরে দিল, যার ফলে আমি ব্যথায় চটকে হালকা চেঁচিয়ে উঠলাম। আমার চেঁচানোর শব্দ শুনে মিনিস্টার সাহেবের সেই পুলিশ অফিসার গায়ে কষে একটা লাথি মেরে দিয়ে বলল, এই হারামির বাচ্চা, তুই কার গায়ে আঘাত করেছিস? তুই জানিস এটাকে? পুলিশ অফিসার মিনিস্টার সাহেবের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে মিনিস্টার সাহেবের দিকে, কারণ সে মিনিস্টার সাহেবকে রক্ষা করলো আর মিনিস্টার সাহেবই কিনা তাকে থাপ্পড় মেরে বকাঝকা করছে। সে পুরোপুরি হতভম্ব হয়ে মিনিস্টার সাহেবের দিকে তাকিয়ে আছে। মিনিস্টার সাহেব তার আহামকের মতন তাকিয়ে থাকা দেখে তাকে আরেকটা থাপ্পড় মারতে যাবে, তখনই অবনী গাড়ি থেকে ছুটে এসে সেই পুলিশ অফিসারকে কুপিয়ে তার শরীর কয়েক হাজার টুকরোতে বিভক্ত করে ফেলে। কিন্তু অবনী এতেও থামে না, কারণ তার প্রিয় মানুষের গায়ে পুলিশ আঘাত করেছে। তাই সে দত্তের মতন মুহূর্তের মধ্যে মিনিস্টার সাহেবের সাথে আসা সকল পুলিশ অফিসারকে কুপিয়ে হত্যা করে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে মিনিস্টার সাহেবের চোখ কপালে উঠে যায়। তখনই আকাশ মিনিস্টার সাহেবকে বলে, এবার ঠেলা সামলাও, অনেক তো পাখনা কুচিয়েছে তোমাদের, এবার এই দৈত্য তোমাদের সমস্ত পাখনা কেটে হাতে ধরিয়ে দিবে। এই জন্য বলে বুঝে শুনে কদম না ফেললে নিজের পা কাটা পড়বে, এবার সেটা তোমার নিজের চোখেই দেখতে পারবে। অনেক তো পাখনা কুচিয়েছে তোমাদের, এবার এই দৈত্য তোমাদের সমস্ত পাখনা কেটে হাতে ধরিয়ে দিবে। এই জন্যই বলে বুঝে শুনে কদম না ফেলে নিজের পা কাটা পড়বে, এবার সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। অবনীর ভয়াবহ রূপ দেখে পাশাপাশি আকাশের কথাবার্তা শুনে মিনিস্টার সাহেবের গলার পানি শুকিয়ে যায়। সে ভয়ে চোটে কি করবে তালগোল হারিয়ে ফেলেছে। তাই সে পাগলের মতন আকাশের পায়ে জাপড়ে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই আপনার পায়ে পড়ি, আপনি আমাদেরকে এই মানসরূপী দৈত্যর হাত থেকে বাঁচান, না হয় সে আমাদের বাকি সবাইকে মেরে একই হাল করবে। কেন মিনিস্টার সাহেব এখন কেন? আসার আগে সবাইকে বুঝিয়ে বলতে পারেন নাই আমার বিষয়ে? পুলিশ কি করে আমার গায়ে আঘাত করে? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলের জন্য
আপনার পা ধরে ক্ষমা চাইছি, আপনি প্লিজ ওনাকে শান্ত করুন। ঠিক আছে, আপনি পা ছাড়ুন আমার। আর অবনী, তুমি শান্ত হও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। আকাশের কথায় মিনিস্টার সাহেব আকাশের পা ছেড়ে দেয় আর অবনীও আবার মানসিক রূপে ফিরে আসে। অবনী মানসিক রূপে ফিরে আসার পর আকাশের কাছে এসে দাঁড়ায়। তখন আকাশ অবনীকে নিজের কাছে টেনে নিয়ে মিনিস্টার সাহেবকে বলে, মিনিস্টার সাহেব, ভবিষ্যতে কোনোদিনও ভুল করেও ওর দিকে আঙুল তুলবেন না এবং ওকে ধরার চেষ্টাও করবেন না, কারণ তাকে আমি ভালোবাসি। ওর দিকে কেউ আঙুল তুললে তার পুরো দেহটা মাটির নিচে চলে যাবে। না ভাই, আর কেউ ওনার দিকে আঙুল তুলবে না। আর আঙুল তোলা তো বহু দূরের কথা, ওনার দিকে আর কখনো কেউ ভিন্ন রকমের দৃষ্টিপাত করে তাকাবে না। মনে থাকে যেন। অবশ্যই থাকবে ভাই। এবার তাহলে আমি চললাম। আপনি আপনার এই পুলিশ ফোর্সকে নিয়ে দাফন কাফন করার ব্যবস্থা করেন, আর কিভাবে এই বিষয়টা ধামাচাপা দেবেন সেটা আপনি জানেন। কিন্তু মনে রাখবেন, লেডি কিলারের নাম যেন ভুলেও এসবের মাঝে না আসে। না ভাই, ওনার নাম আসবে না। আমি বলে দিব ড্রয়েডের লোকজন এদেরকে মেরেছে। কিন্তু ভাই, ড্রয়েডের লোকজনকে কি করবেন? ওরা যে একের পর এক অনিষ্ট করে চলেছে শহরে। সে আমি দেখে নিব, ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ ড্রয়েডের লোকজন বর্তমান বলতে গেলে আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ওরা আমার প্রিয় মানুষটার উপরে হামলা করছে, ওদের একটাকেও আমি ছাড়ি না। আচ্ছা ভাই। এবার আমি চললাম। আমার আচরণে কোনো ধরনের মনে কষ্ট রাখেন না। না ভাই, কোনো ধরনের কষ্ট নেই মনে আমার, কারণ বেয়াদবি করেছি, সেটার ফল পাওয়াটা আমার প্রাপ্য ছিল। আর কোনো কথা না বাড়িয়ে অবনীকে সাথে করে নিয়ে এসে গাড়িতে বসালাম। অবনী তখনই রাজ বলে উঠল, ভাই, আপনার গায়ে আঘাত করা মাত্রই ইচ্ছে করছিল গাড়ি থেকে নেমে গিয়ে সব কয়টাকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলি। আমরা সবাই কিন্তু সেই প্রিপারেশনও নিয়ে ফেলেছিলাম, কিন্তু তার আগেই অবনী ভাবিকে গিয়ে পুলিশ ফোর্সকে আজরাইলে হাতে সঁপে দিয়ে এসেছে। আচ্ছা বাদ দে এখন এসব কথা, যা হয়েছে হয়েছে। এখন জলদি বাসায় চল। আর অবনীশ্বরী এমনিতেও ভালো লাগছে না, তার উপর সে আবার নিজের দৈত্যকার রূপ ধারণ করেছে, যার কারণে তার শরীরে আবারও খারাপ করবে। তাই জলদি বাড়ি ফিরে গিয়ে অবনীকে রেস্ট করার দেওয়া উচিত। আচ্ছা ভাই। এই ড্রাইভার, গাড়ি জলদি টেনে বাংলোতে পৌঁছাও। ড্রাইভার আমার কথার মতন গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আমি অবনীকে এক হাত দিয়ে ধরে রেখেছি, কারণ মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে। তার উপরে অবনী অস্থিরকর নিঃশ্বাস ফেলছে, যেটা দেখে আমার বুঝতে বাকি নাই যে নিজের শরীর থেকে কন্ট্রোল হারিয়েছে। তাই তাকে আগলে নিয়ে বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছাতে কোনো কথাবার্তা ছাড়া অবনীকে কোলে উঠিয়ে নিয়ে নিজের রুমে এনে তাকে শুয়ে দিলাম। সে আমার এমন কাণ্ড কারখানা দেখে মুচকি মুচকি হাসছে। তার এমন মুচকি হাসি দেখে তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তুমি এখনও হাসছো? তোমার শরীরের অবস্থা দেখে আমার ভিতরে অস্তিত্ব কাজ করছে, আর তুমি কি না মুচকি মুচকি হাসছো? হ্যাঁ, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার জন্য আপনার পাগলামো দেখে না হেসে আর পারলাম না। ইস, কত ভালোবাসেন আপনি আমাকে। আমার খারাপ লাগছে দেখে আপনি আমায় গাড়ি থেকে নামার আগে কোলে উঠিয়ে নিয়ে রুমে এসেছেন। তো কি করব, তোমায় হাঁটিয়ে হাঁটিয়ে রুমে আনবো নাকি? তা করলেও মন্দ হতো না, কারণ আপনি সাথে থাকলে আমার কখনোই খারাপ লাগাটা উপভোগ করি না। দেখো, একদম পাগলামি মার্কা কথাবার্তা বলবে না। আমি আছি তোমায় নিয়ে টেনশনে, আর তুমি কিনা আমার ভালোবাসার দেউলিয়া হয়ে আছো। এটা কিন্তু ঠিক না অবনী। আর তোমার আজকের আচরণটা একদম আমার ভালো লাগেনি, কারণ তুমি অসুস্থ। পুলিশ আমায় আঘাত করেছে, সেটার জন্য কিন্তু ছেলে পেরেছিল। তোমার খামাখাও সব করাটার প্রয়োজন ছিল না। দেখুন, আমার ঠিক বেঠিক সমস্ত কিছুই আপনাকে ঘিরে। আমি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার সামনে আপনার গায়ে কেউ আঘাত করলে তার কিয়ামত রটিয়ে দিব আমি, যেমনটা আমি আগেও করেছি। আর আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই, আমার টেনশন শুধু আপনাকে নিয়ে। এই এই তুমি আগেও করেছো মানে? বুঝলাম না। মানে হলো, কলেজের প্রথম দিনের কথা মনে করেন? কলেজে যেদিন আমায় ছেলেরা র্যাক দিচ্ছিল, তখন আপনার এক ইশারায় সবাই আমাকে র্যাক দেওয়া বাদ দিয়ে রেখে চলে যায়। আর সেদিন এই আপনার পার্সোনালিটি আমার ভালো লাগে, যেই পার্সোনালিটির উপর প্রথম দিনই আমি ক্রাশ খেয়ে বসি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার র্যাগিং দেওয়া ছেলেগুলোর মধ্যে একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে শিক্ষা দেবে বলে, কারণ আপনার জন্য নাকি তারা কলেজে কিছুই করতে পারে না। তাদের সেই প্ল্যান আমি কোনো না কোনোভাবে জেনে যাই।
তাই আমি তাকে আজরাইলের হাতে সঁপে দিয়েছি। তাকে ওয়াশরুমের ভেতরে মেরে তার লাশ ভয়ানক অবস্থায় বানিয়ে দিয়েছি, যাতে করে সবাই থেকে ভয় পায়। আর তারপর আপনি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন আয়নার ভেতরে একটা ডেমনিক ফিগার আপনার সাথে কথা বলে, যেটা কিনা আমিই ছিলাম। আমি চেয়েছিলাম আপনাকে ভয় দেখিয়ে এসব থেকে দূরে রাখতে, কিন্তু আপনি তো সেই বদের বদ। সজোরে খুশি মেরে সেই আয়নাটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তারপর তো আরও পাগল হয়ে যাই আপনার প্রতি। আর আমার এই পাগলপান্তিটাই আমাকে আপনার ঘনিষ্ঠ করেছে। যেইভাবে আমি আপনার জন্য পাগলামো করব না কেন? আপনিই তো আমার পাগলামির আসল উৎস। অবনীর কথা শুনে ব্যাপকভাবে চমক খেলাম, কারণ এই মেয়ে দেখি সাইকো টাইপের প্রেমিক, যা কিনা সাইকোগিরির কোনো লিমিটেশন নাই। এক কথায় বলা চলে যে উদ্যান। সে আমার জন্য নিজেকেও শেষ করে দিতে পারে এবং সে আমার জন্য একাধিক মানুষকে মেরেও তাদেরকে উপরে টিকিট ধরিয়ে দিতে পারে। অবনী এমন ভয়ানক মাপের ভালোবাসা দেখে পুরোপুরি চমকে উঠলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, যেটা দেখে অবনী আবার বলে উঠল, দেখুন, আপনি সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে থাকলেই আমি মোমের মতো হয়ে থাকবো। না হয়তো আপনার কিছু হলে বা আপনার কেউ ক্ষতি করতে চাইলে আমি হায়না হয়ে যাব। তখন মনে করেন হাজার খানিক প্রাণ নিলেও আমার ভিতরে অনুশোচনা কাজ করবে না। অবনীর কথা শুনে এবার আর চুপসে থাকতে পারলাম না, তাই তাকে বললাম, অবনী তুমি একদম এমন কিছু করবে না। আমি তোমার আছি, তোমারই থাকবো। আর একটা কথা তুমি যেন রাখো, তুমি আমায় নিয়ে যেমনটা মনে করেছো তেমন কিন্তু কিছুই না, কারণ তোমার প্রিয় মানুষটাও কিন্তু নামটা কম না। তার সাথে পাঙ্গা নিতে এখনও অনেক বড় বড় লোকেরা ভয় পায়, তাই আমার কেউ ক্ষতি করবে আশা করি এমনটা কখনোই হবে না। তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি নিজেকে সংযত করো, না হয় লোক সমানে তোমার আসল পরিচয় ছড়িয়ে যাবে। আমি তো বললাম যে আমি মোমের মতো হয়ে থাকবো, খালি আপনি সুস্থ স্বাভাবিক থাকলেই হলো। আল্লাহর রহমতে আমি সুস্থ স্বাভাবিক আছি, আর আগামীতেও সুস্থ স্বাভাবিক থাকবো। তুমি খামাখা এসব চিন্তা ধান্দা বাদ দাও। ঠিক আছে, যান, আমি এমনটা করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা এবার শুয়ে রেস্ট করো, আমি নিচে গিয়ে রাজ, মুজাহিদ এবং বাকি সবার সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা। তারপর অবনীকে রেখে নিচে চলে আসলাম সবার সাথে কথা বলার জন্য। সবার সাথে বসে বসে ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে পরামর্শ করতে লাগলাম, কারণ তাদের দমানো উচিত না। হয়তো শহরটাকে তারা সবাই মিলে নরক বানিয়ে দিবে। তার উপরে তারা অনেক কয়বার অবনীর উপরেও হামলা করেছে, অবনীকে তাদের সাথে বন্দি বানিয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। তবে ড্রয়েডের লোকজন আগামীতেও যে আবারও সেই অবনীর উপর হামলা করবে তা না কোনো নিশ্চিন্তা নেই। তাই সবার সাথে বসে পরামর্শ করতে লাগলাম, কিন্তু পরামর্শ এক পর্যায়ে গিয়ে থেমে গেল, কারণ ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ বা কিছুই নেই। আমরা কেউই জানি না তাদের লোকেশন কোথায়। তবে সেই একটা লোকেশন জানতাম, আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, কিন্তু ব্যাটারা সবাই মিলে তো আন্ডাগোন্ডা গোল করে সেখান থেকে আষ্টাগোষ্টা গোল করে সেখান থেকে পালিয়েছে। তাই এখন আমাদের পরামর্শ করা যে কথা, না করাও ঠিক একই কথা। পরামর্শ করা বাদ দিয়ে রেখে উপরে চলে এসেছি। উপরে আসতেই দেখি অবনী সাপের মতন মোড়ামুড়ি করছে বিছানার মধ্যে, যেটা দেখে দৌড়ে অবনীর কাছে গেলাম। অবনীর কাছে গিয়ে শুরুতেই তাকে অনেক কয়বার ডাকাডাকি করলাম, কিন্তু সে আমার কথা কোনো জবাবই দিল না, বরং তার ছটকানির মাত্রা আরও প্রেসারে হয়ে গেল। সে এবার হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করেছে, যেটা দেখে তাকে নাড়িয়ে জিজ্ঞেস করলাম, এই অবনী কী হয়েছে তোমার? তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? তখনই সে সব করে আমার হাত চেপে ধরে বলতে লাগলো, ড্রয়েডের লোকজন আমায় জোর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে। আপনি প্লিজ তাদের হাত থেকে আমাকে বাঁচান। আমি আপনাকে ছেড়ে তাদের সাথে যেতে চাই না। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী তুমি কি অদ্ভুত ধরনের আচরণ করছো? আর তোমায় কে নিয়ে যাচ্ছে? তুমি তো আমার রুমে শুয়ে আছো। আপনার রুমে শুয়ে আছি, কিন্তু আপনি ভালো করে একবার চারপাশে খেয়াল করুন। অবনীর কথা মতন চারপাশে নজর বোলাতেই আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমি নিজের রুমে ছেড়ে অদ্ভুত একটা জায়গায় চলে এসেছি, যেই জায়গায় চারপাশ থেকে ড্রয়েডের লোকজন আমাকে ঘিরে ধরেছে। আর আমার থেকে কিছুটা দূরে অবনী আধমরা মতন মাটিতে পড়ে আছে, যেটা দেখে কিনা মুহূর্তের মাঝেই আমার হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি নিজের রুম ছেড়ে অদ্ভুত একটা জায়গায় চলে এসেছি,
সেই জায়গায় চারপাশ থেকে ড্রয়েডের লোকজন আমাকে ঘিরে ধরেছে, আর আমার থেকে কিছুটা দূরে অবনী আত্মরার মতন মাটিতে পড়ে আছে, যেটা দেখে কিনা মুহূর্তের মাঝে আমার হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শরীরে জোর দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো মতেই নিঃশ্বাস নিতে পারছি না। তখনই অদ্ভুতভাবে অবনী মাটি থেকে উঠে এসে আমার কানে কানে বলতে লাগলো, প্রিয়, আপনার কিছুই হয়নি, আপনার হার্টবিট ঠিক আছে। আপনি খামোকা ভয় পাচ্ছেন। আপনি এই ভয়কে নিজের ভেতর থেকে বের করে দিয়ে আমাকে বাঁচিয়ে নিন, না হয় ড্রয়েডের লোকজন আমার তাদের সাথে নিয়ে চলে যাবে। অবনী, আমি কি করে তোমায় ড্রয়েডের লোকজনের হাতে থেকে বাঁচাবো? ড্রয়েডের লোকজন তো আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তার উপরে চারপাশ ফুটফুটে অন্ধকার। নিজেকে তার ড্রয়েডের লোকজনের ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। প্রিয়, তারা আপনার শরীরের একটা পশমও পাকা করতে পারবে না, কারণ আমার রক্ষা কবচ আমি আপনার শরীরে বহু আগেই পরিধান করিয়েছি। আর এই ঘুটঘুটে অন্ধকার হওয়ার পিছনে একটা রহস্য আসে, যেটা আমি আপনাকে পরে বলবো। তবে আপনি মানুষের আকৃতি হয়ে সব কিছু দেখতে পাবেন, যার জন্য এই অন্ধকার আপনার কোনো সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে, তারা না হয় আমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি তোমায় কি করে তাদের হাত থেকে বাঁচাবো? আপনি বর্তমানে যেই জায়গায় আছেন সেটা হচ্ছে আমার বাসা, আর এই বাসাতেই আমার ক্লোন আমি লুকিয়ে রেখেছি। ড্রয়েডের লোকজন তাদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমার বাসাটাকে নরকে পরিণত করে দিয়েছে। তার উপর তারা আবার আমার সেই ক্লোনটাকে নিজের দখলে করে নিয়েছে, যার কারণে আমি আমার বেশি একটা শক্তির প্রয়োগ করতে পারছি না। তারা এবার যদি আমার সেই ক্লোনটাকে তাদের সাথে নিয়ে চলে যায়, তাহলে আমার আসল দেহটাও আমার ক্লোনের সাথে সাথে সেখানে চলে যাবে। তারপর তারা আমার ক্লোন দ্বারা আমায় বন্দি করে ফেলবে। আপনি প্লিজ তাদের থেকে আমার ক্লোন উদ্ধার করুন, তাহলে আমায় তারা তাদের সাথে নিয়ে যেতে পারবে না এবং পুরোপুরি শক্তিও আমার ফিরে পাবো। অবনী আকাশকে তার ক্লোনের ব্যাপারে বলে। সে আবার গিয়ে আদমরার মতন মাটির উপরে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ অবনীর এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ অবনী শুরুতে আদমরার মতন মাটিতে পড়েছিল। পরবর্তীতে সে হুট করে মাটি থেকে উঠে এসে আকাশকে কয়েকটা কথা বলে। পরবর্তীতে আবারও গিয়ে আদমরার মতন মাটিতে গিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে আকাশের বেশ অদ্ভুত লাগে। কিন্তু সে এ ব্যাপারে চিন্তাধান্দা করে বেশি একটা সময় নষ্ট করে না, কারণ তার অবনীকে বাঁচাতে হবে। ড্রয়েডের লোকজন অবনীর যেই ক্লোনটাকে জব্দ করেছে সেটাকে তার ফিরিয়ে আনতে হবে। তাই সে দাঁড়িয়ে না থেকে ড্রয়েডের লোকজনদের দিকে নিজেই এগোতে থাকে। আকাশের এগোনো দেখে ড্রয়েডের লোকজনের থেকে একজন বলে ওঠে, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তুই একে একে বহু কয়বার আমাদের কাজে বাধা দিয়েছিস। তোকে আজ আগুন দিয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিব, তারপর তোর প্রেমিকাকে সবাই মিলে উঠিয়ে নিয়ে গিয়ে বন্দি করে টর্চার করব। আকাশ তার কথা শুনেই বুঝে ফেলে এটা সেই মানুষ আকৃতির আগুনের গোলাটা। তাই আকাশও তাকে রিপ্লাই করে বলে, আগেও কয়েকবার আমার সাথে পাঙ্গা নিতে এসে নিজের অবস্থা 12টা বাজিয়েছিস, এবারও আশা করি ঠিক তেমনটাই হবে। আমিও দেখবো তুই বা তোরা আমার মেরে কি করে এখান থেকে অবনীর ক্লোন নিয়ে যাস। মানুষাকৃতির আগুনের গোলাটা আকাশের কথা শুনে আকাশের দিকে হাতের সাহায্যে আগুন নিক্ষেপ করে, যার ফলে আকাশ বুদ্ধি করে আগের ন্যায় নিজের হাত সামনে এগিয়ে দেয়। কিন্তু আগুনের প্রেশার আগের বারের চাইতেও অনেক বেশি হওয়ার কারণে আকাশের হাতের কিছুটা অংশ উড়ে যায়, যেটা দেখে মানুষাকৃতির সেই আগুনের গোলাটা আকাশকে বলে, প্রতিবার ন্যায় এবারও হাতের সাহায্যে নিজেকে রক্ষা করবি ভেবেছিস তুই? তাহলে তোর ধারণাটা ভুল, কারণ আমরা সবাই আগের চাইতেও দ্বিগুণ শক্তিশালী হয়ে গেছি। কারণ আমাদের সবার উপরে আবারও এক্সপেরিমেন্ট করা হয়েছে, যাতে করে আমাদের অত্যাধুনিক শক্তি বৃদ্ধি পায়। আজ তো তুই শেষ। তারপর তোর প্রিয় অবনীকে নিয়ে গিয়ে কুকুরের মতো পায়ের নিচে কুচলে মারবো, আর আমি ক্লিন্টন হব ড্রয়েডের ট্রেনকৃত সবার সিনিয়র। আগুনে পুড়ে যাওয়ার কারণে আকাশের হাত জ্বালাপোড়া করতে আরম্ভ করেছে। কিন্তু মানুষাকৃতির আগুনের গোলা, যার নাম কিনা সে নিজেই বলেছে ক্লিন্টন, সে অবনীকে নিয়ে এভাবে কথা বলায় আকাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাই সে নিজেই দেহরক্ষা বাদ দিয়ে রেখে ক্লিন্টনের নিক্ষেপ করা আগুনকে ভেদ করে তার একদম কাছাকাছি চলে যায়।
তারপর আকাশ কোনো চিন্তাভাবনা ছাড়া সজোরে একটা হুঙ্কার দিয়ে ক্লিন্টনের শরীরে লাথি মারে, যার ফলে ক্লিন্টন 4-5 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে, যেটা দেখে ড্রয়েডের লোকজন সবাই মিলে আকাশের দিকে তেড়ে ফুড়ে আসে। কিন্তু তারা আকাশের কাছাকাছি এসে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তাই তারা আকাশকে মারা বাদ দিয়ে রেখে পেছনের দিকে যেতে আরম্ভ করে। অপরদিকে আকাশ হিংস্র হায়নার মতন হয়ে গেছে। কে তাকে মারতে আসছে, কে তাকে মারা বাদ দিয়ে রেখে দূরে ভাগছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। তার একটাই চিন্তা ভাবনা, সে অবনীর ক্লোন হাসিল করেই ছাড়বে। এর জন্য যদি ড্রয়েডের লোকজন সবার সাথে তার একা লড়াই করতে হয়, তাহলে সে সেটাও করবে, কিন্তু সে অবনীর ক্লোন হাসিল করেই ছাড়বে। আকাশ অবনীর ক্লোন উদ্ধার করার জন্য ড্রয়েডের লোকজনদের দিকে এগোতে থাকে, যেটা দেখে ভয়ের ড্রয়েডের লোকজন নিজেই অবনীর ক্লোন এনে আকাশের হাতে সঁপে দেয়। তারপর সে আকাশকে বলে, আমরা চলে যাচ্ছি। এখন তুই আমাদের কিছু করতে পারবি না, কারণ এই ক্লোনটা যত সময় আমাদের কাছে ছিল ততটা সময় আমরা এই অন্ধকারের মাঝে ফেসেছিলাম, কিন্তু ক্লোনটা তোর হাতে লাগার পর আমরা এখান থেকে চলে যাওয়ার পথ খুঁজে পেয়ে গেছি। তাই আমরা সবাই চলে যাচ্ছি, তবে আবারও তোর সাথে দেখা হবে, কিন্তু পরের বার আর তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। প্রোডুইডবাসী এবং আমাদের সাথে হয়তো এই সমস্ত কিছুর আসল মালিক ডেভিল রিপার থাকবে, যে কিনা পুরো ড্রয়েডবাসীর বস। তাই তুই সামনের কিছুটা সময় এই অদম্য শয়তানের সাথে ভালো করে কাটিয়ে নে। অবনীকে অদম্য শয়তান বলায় আকাশের ক্ষিপ্ততা আরো বেড়ে যায়, কিন্তু সে এবার শরীর দিয়ে নয়, তার ক্ষিপ্ততাকে কথার মাধ্যমে প্রকাশ করে। তুই আর তোর পুরো ড্রয়েডবাসী আমার হাতে মরবি, সেটা জেনে রাখ। এইবার আমার কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু আগামীবার আমার ফুল প্রিপারেশন থাকবে। তখন তোদের সব কয়টাকে উপরে টিকিট কেটে দিব। ঠিক আছে, সেটা সময় বলে দিবে। চললাম এবার শত্রুপক্ষ। তারপর ড্রয়েডের লোকজন সবাই চলে যায়, আর অপরদিকে আকাশ অবনীর ক্লোন নিয়ে এসে অবনীর পাশে রাখে। পরে সে হাত দিয়ে নাড়িয়ে অবনীকে ডাকতে থাকে। আকাশ অবনীকে ডাকার পরক্ষণেই আকাশ সেই অন্ধকারের জায়গা থেকে নিজের রুমে চলে আসে, আর অবনী তাকে শোয়া থেকে উঠে হুট করেই জাপটে জড়িয়ে ধরে চুমু খেতে আরম্ভ করে। অবনীর এমন আচরণে আকাশ কোনো ধরনের রিয়াকশন করে না, কারণ তার ভেতরে গম্ভীরতা এসে বিরাজ করেছে। তাই সে গম্ভীর ভাব নিয়ে অবনীকে জিজ্ঞাসা করে, এই অবনী, আসল কাহিনী কি একটু খুলে বলো তো। এই মহাশয়, আপনি গভীর ভাবনাটা দূর করুন আর আমাকে মন ভরে চুমু খেতে দিন আপনাকে, তারপর আমি সব কিছু খুলে বলছি। অবনী, তুমি আমার সারা জীবন চুমু খেতে পারবে, কিন্তু আমার এখন আগে এসব রহস্যময় ঘটনা সম্পর্কে জানা দরকার। আচ্ছা ঠিক আছে, বলছি। দেখুন, ড্রয়েডের লোকজন আমার ক্লোনকে জব্দ করে আমায় বন্দি বানাতে চায়। তাই তারা আমার ক্লোনের খোঁজ করতে করতে আমার বাসায় গিয়ে পৌঁছায়, কিন্তু আমার ক্লোন বুদ্ধি করে ঘরের সমস্ত আলোকে নিজের শক্তির মাধ্যমে নিভিয়ে দেয়, যাতে করে তাকে আর কেউ খুঁজে না পায়, এবং পুরো বাড়িতে নিজের শক্তি দ্বারা একটা সিল তৈরি করে, যাতে করে কেউ আসলে সেখান থেকে আর বের হতে না পারে। কিন্তু ড্রয়েডের লোকজন তারপরেও তাকে খুঁজে বের করে ফেলে, আর আমার শক্তিকে তারা অনেকটুকু কন্ট্রোলে নিয়ে নেয়। তবে তারা আমার ক্লোনের ট্র্যাপে পড়ে যায়, যার ফলে তারা সেখান থেকে বের হতে পারে না। আর এই সমস্ত ঘটনা আমি জানবার পর আপনাকে টেলিপোর্টের মাধ্যমে আমার ঘরে পাঠিয়ে দিয়েছি, যাতে করে আপনি আমার ক্লোনকে তাদের হাত থেকে বাঁচাতে পারেন। আর ওই ঘরটা ঘুটঘুটে অন্ধকার হওয়ার পরেও আপনি মানুষ আকৃতির মানুষগুলোকে দেখতে পাবেন। তার কারণ হলো, আমি আপনাকে টেলিপোর্ট করে কোথাও নিয়ে গেলে কোনো কারণে যদি আপনি সেই জায়গায় সব কিছুকেই দেখতে না পান, যেমন আমার ক্লোন নিজের শক্তি দ্বারা সব কিছুকে অন্ধকার করে দিয়েছে, এমন হলে মানুষ আকৃতিরগুলোকেও অন্তত আপনি দেখতে পাবেন। ও, এবার বুঝেছি। কিন্তু তারা আমার মাঝে কি এমন দেখেছে যেটার কারণে তারা ভয়ে আমার থেকে পিছিয়ে গেছে এবং নিজেই তোমার ক্লোনকে আমার হাতে সঁপে দিয়েছে? কারণ হলো, যাদের উপরে সুপারন্যাচুরাল এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের সেলটার ওপর একটা ধাতু আছে, আর সেই ধাতুটাকে 3 বার ব্যবহার করা যায়। কোনো ড্রয়েডবাসী যখন চরম বিপদের সম্মুখীন হয় তখন সে এই ধাতুকে ব্যবহার করে। কেউ
কেউ তার ধারের কাছে আসতে পারে না এবং তার সাথে সাথে কোনো বিপদও তাকে ছুঁতে পারবে না। তবে ধাতুটা জীবনে 3বারই ব্যবহার করা যাবে। আপনার দিকে যখন সবাই তেড়ে আসছিল তখন আমি প্রথমবারের মতো সেই ধাতুটিকে ব্যবহার করি, যার ফলে ড্রয়েডবাসী আপনার কোনো ক্ষতি করতে পারেনি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হুম। আচ্ছা শোনো, তোমার ক্লোন তো আমি রক্ষা করে এনেছি, তুমি এবার সেটাকে সামলে রাখো, আর চাইলেও আমার বাসায় রাখতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি। প্রিয়, আপনাকে টেলিপ্যাথি করে আসার জন্য অলরেডি আমার ক্লোন আমি সাথে করে আপনার রুমে নিয়ে এসেছি। যাক, ভালো করেছো। এবার ক্লোনটাকে ভালো করে সামলে রাখার দরকার। ঠিক বলেছেন, কারণ ডেভিল রিপা কখন আবার লোক পাঠিয়ে আমার ক্লোনের উপর হামলা করে। আচ্ছা, তুমি না হয় তোমার বসকে চিনতে নাও, তাহলে এখন ডেভিল রিপারের কথা জানলে কি করে? আরে ওই সময় ক্লিনটন যখন ডেভিল রিপার কথা আপনাকে বলেছে, আমি তখন তার কথা শুনেছি। এছাড়া তাকে আগে কখনোই দেখিনি, তার নামও শুনিনি। তবে এইটুকু বলতে পারি, এই ডেভিল রিপা যেই হোক না কেন, সে এই দুনিয়ায় সবচাইতে বড় কুখ্যাত ক্রিমিনাল। না হয়তো মানুষকে এইভাবে শয়তানে পরিণত করতে পারতো নাকি? অবনী, সে যত বড় শয়তান হবে হোক, একবার খালি তার সাথে আমার পালা পড়ুক, ব্যাটাকে কবর করে তার ভিতরে জল জ্যান্ত দাফন করে দিব। না, পারবেন না আপনি ওই শয়তানের সাথে, কারণ যে কিনা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তানকে এক্সপেরিমেন্ট করে বানাতে পারে, সে নিজের রক্ষার জন্য দুনিয়ার সব কিছুই করতে পারে। অবনী, আমি ভয় পাবার মতন মানুষ না, হয় মরবো না হয় মারবো, কিন্তু ঘাবড়ে যাওয়ার মতন পাবলিক না। তাই তুমি আমাকে ওর বড় তত্ত্ব শুনিয়ে ভয় দেখিও না। আরে ধুর, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আচ্ছা, আপনি প্লিজ এখন এইসব কথোপকথন বন্ধ করুন আর আমার পাশে চুপচাপ বসুন। আমি কাউকে বলে আমার পাশের রুম থেকে ডক্টরকে আনানোর ব্যবস্থা করছি, কারণ আপনার হাতে অনেকটা অংশ পুড়ে গেছে। বাহ, নিজেই অসুস্থ আর সে কিনা আমায় নিয়ে তড়িঘড়ি করছে। এই একদম কথা বলবেন না, আমি যেটা বলছি সেটাই করবেন আপনি। আচ্ছা ঠিক আছে। তারপর অবনী আমার ফোন দিয়ে মুজাহিদকে ফোন করে বলে ডক্টরের সাথে নিয়ে আমাদের রুমে আসতে। মেয়ে বুদ্ধি দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, কিন্তু তাকে কিছুই বললাম না। কিছুক্ষণ পর মুজাহিদ পাশের রুম থেকে ডক্টরকে সাথে করে নিয়ে আমাদের রুমে আসলো। ডক্টর এসে সর্বপ্রথম আমার হাত ভালো করে দেখে নিল, তারপর সে আমাদেরকে ওয়েট করতে বলে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর সে আবার তার রুম থেকে ফিরে আসলো, তাতে ইয়া মোটা একটা ইঞ্জেকশন নিয়ে। আর হাতে ইঞ্জেকশন দেখে ভাবলাম সেটা হয়তো সে আমার হাতে লাগাবে, কিন্তু সে আমার কাছে এসে হুট করেই পাগলের মতো ইঞ্জেকশন আমার গলায় পুশ করা প্রয়াস করলো, যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। কারণ ডক্টর হঠাৎ করে এমন পাগলামো শুরু করছে কেন? ডক্টর পাগলের মতন ইঞ্জেকশন আমার গলায় পুশ করা প্রবেশ করলো, যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। কারণ ডক্টর হঠাৎ করে এমন পাগলামো শুরু করছে কেন? ডক্টরের এমন আচরণে আমিও কোনো কিছু চিন্তা ভাবনা করার মতন শক্তিও হারিয়ে ফেলেছি। অন্যদিকে ডক্টর ইঞ্জেকশনটা আমার গলায় লাগিয়ে দিবে, তার ঠিক আগ মুহূর্তে অবনী তার হাত দিয়ে ডক্টরের শরীরে সজোরে আঘাত করে, যার ফলে ডক্টর আমার সামনে থেকে ছিটকে গিয়ে দেওয়ালের উপরে আছড়ে পড়ে। অবনী তার শক্তির মাধ্যমে ডক্টরকে আমার থেকে কয়েক হাত দূরে দেওয়ালের উপর নিয়ে আছড়ে ফেলেছে। তার ফলে ডক্টর ব্যথায় চেঁচাতে আরম্ভ করে। আমার থেকে কিছুটা দূরে মুজাহিদ দাঁড়িয়েছিল। সে ডক্টরের এমন আচরণ দেখে সোজা গিয়ে ডক্টরকে টেনে ফ্লোর থেকে উপরে ওঠায়, তারপর তার গলা চেপে ধরে তাকে বলে, এই জানোয়ার, তুই কোন সাহসে ভাইয়ের উপর প্ল্যান নেওয়া হামলা করেছিস? তোর তো দেখছি সাহস কম না। দাঁড়া, তুই খালি একটু ওয়েট কর, তোকে আজকে সাপের মতন পিটিয়ে মারবো। আমি এক্ষুনি নিচ থেকে ছেলেপুলেকে খবর দিচ্ছি। মুজাহিদ প্রচণ্ড ক্ষেপে যায় ডক্টরের উপরে, তাই সে পকেটে থাকা ফোনটা বের করে নিজের ছেলেপেলেকে ফোন লাগাতে যায়। তখনই আকাশ তাকে বলে, এই মুজাহিদ, ছেলেপেলেদের পরে ফোন দে, তুই আগে ওর ঘাড় চেপে ধরে তাকে আমার সামনে আন। মুজাহিদ আকাশের কথা মতন ফোন করা বাদ দিয়ে রেখে ডক্টরের ঘাড় চেপে ধরে তাকে আকাশের কাছে নিয়ে যায়। ডক্টরকে আকাশের সামনে নিয়ে যেতেই আকাশ তাকে বলে, কিরে হারামজাদা, তোর সাহস কী করে হয় রে আমার দিকে তেড়ে আসার? তোকে আমি 1 বছর অগ্রিম টাকা দিয়ে রুগীকে ঠিক করার জন্য হায়ার করেছি, সেখানে তুই কিনা রুগী ঠিক করা বাদ দিয়ে রেখে উল্টে রুগীকে
মারতে উঠে পড়ে লেগেছিস? কাহিনী কি তোর? তুই আসলে চাষটা কি? নাকি তুই আমার কোনো শত্রুপক্ষের লোক, যার কারণে তুই আমার প্রাণ নেওয়ার হামলা করছিস? না ভাই, আমি কোনো শত্রুপক্ষের লোক না, আর আমি কাউকে ইচ্ছাকৃত ক্ষতিও করতে চাই না। কিন্তু আপনার এই বাসায় আসার পর আমার মাথা উলে গেছে। যেদিকেই তাকাই সবার হাতে আর কোমরে অস্ত্র। এসব দেখতে দেখতে 2 দিনে আমার মাথা নড়বড়ে হয়ে গেছে। আমি এখান থেকে অনেকবার চলে যেতেও চেয়েছি, কিন্তু আপনার লোক আমাকে জোর করে আটকে রেখেছে, যার কারণে আমি ক্ষিপ্ত হয়ে এমনটা করেছি। কি তুই খালি এই সামান্য কারণে আমার উপরে হামলা করলি? জি ভাই, এছাড়া আমার কোনো ভিন্ন মতলব নেই। এই মুসাইদ, কামিনাটাকে অর্ধেক বছরের পারিশ্রমিক দিয়ে কিক মেরে ঘর থেকে বিদায় কর। বেটা দিয়ে কাজ তো তেমনই কিছু হয়নি, বরং সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই তাকে জলদি বিদায় কর, না হয় কখন কার উপরে হামলা করে বসে ঠিক নাই। ভাই, কামিনাটা যা করেছে তাতে তো সে মাইর ডিজার্ভ করে, কিন্তু আপনি খামোখা তাকে টাকা দিতে বলছেন কেন? না থাক, বাদ দে। বেটা এমনিতেই ঘরে প্রবেশ দেখে আধা পাগল হয়ে আছে, পরে মার দিলে দেখা যাবে পুরোপুরি পাগল হয়ে জীবন কাটাতে হবে তার। ঠিক আছে ভাই, তাহলে বেটাকে টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি। তাই কর, আর অন্য কোনো ডক্টরকে ঠিক করে নিয়ে আয়। আচ্ছা ভাই। মুসাই ডক্টরকে ঘাড় চেটে ধরে নিচে নিয়ে গেল। তখনই অবনী আমায় বলে উঠল, দেখেছেন কত বড় শয়তান সেই ডক্টর? আমি না থাকলে তো আজ আপনার বড়সড় একটা ক্ষতি করে বসতো। হুম ধুর, এখন আপনার হাতের কি হবে? আপনার হাত তো পুড়ে গেছে। অবনী, তুমি খামোখা এসব নিয়ে টেনশন করিও না, আমার হাত তেমন বেশি পড়েনি। আর তাছাড়া মুজাহিদ অন্য একজন ডক্টরকে ঠিক করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু এখন রুম থেকে কোথাও যাবেন না। ঠিক আছে, যাব না, তবে আগে তোমার ক্লোনটাকে সামনে রেখে আসি। ঠিক আছে। অবনী ক্লোনটাকে রুমে এক কোণায় সামনে রেখে আবার খাটে এসে বসলাম। তারপর অবনীর সাথে রুমে বসে এটা সেটা নিয়ে কথাবার্তা বলতে লাগলাম। কথাবার্তা এক পর্যায়ে ডয়েটের লোকজনকে নিয়ে কথা উঠছে, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অবনী, ডয়েটের লোকজনের সাথে তুমি এতদিন ছিলে এবং 1 বছর যাবৎ তুমি তাদের থেকে ট্রেনিং করেছো, তুমি কি তাদের বিষয়ে এমন কোনো কিছু জানো না, যাতে করে আমি সমস্ত ডয়েটবাসীকে ধরতে পারি এবং সাথে তাদের মেরে সমস্ত দাঙ্গা সাফা ধূপ শেষ করতে পারি? না, আমি তাদের বিষয়ে আর বেশি কিছু জানি না। আমি যেটুকু জানতাম সেটুকু আপনাকে বলে দিয়েছি। তবে একটা কথা, কি কথা? আমি না প্রায় সময় একটা স্বপ্ন দেখি, যেটা কিনা আপনাকে বলিনি। কি স্বপ্ন অবনী? যে একটা লোক বৃত্তের মতো গোলাকার একটা উজ্জ্বল আলোক রশ্মির সামনে দাঁড়িয়ে আছে, তবে তার চেহারা আমি কখনোই দেখিনি, কিন্তু সে বৃত্তের মতোই গোলাকার উজ্জ্বল রশ্মিটার দিকে মুখ করে তাকিয়ে থাকে। আর এই স্বপ্নটা আমি ঘুমালে প্রায়ই দেখি। আমার কেন জানি মনে হয় আমার এই স্বপ্নের পেছনে কোনো রহস্য আছে। অবনীর স্বপ্ন স্বপ্নই হয়, সেটা বাস্তবে কোনো রূপ থাকে না। আর থাকলেও আমি শিওর করে বলতে পারি যে তোমার এই স্বপ্নের কোনো মাহাত্ম্য বা রহস্য নেই। আমি যদি বলি আছে? অবনী, এটা সিনেমাটিক একটা স্বপ্ন, সেটা বাস্তবিক রূপ থাকে কি করে? প্রিয়, আমরা মানুষ হলেও আমাদের মাঝে সুপারন্যাচারাল ক্ষমতা আছে, তাহলে এই স্বপ্ন কোনো ব্যাখ্যা আছে। আর এটা আমি নিশ্চিত এই জন্য বলছি, কারণ এই জিনিসটা খালি আমার স্বপ্নে নয়, আমি যখন সজাগ থাকি তখনও মাঝের মধ্যে এই জিনিসটা আমার সাথে ঘটে। মানে কি অবনী? মানে হলো, ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখন হুট করে আমার চোখের সামনে সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যায়। জমজমাট পরিবেশটা পাল্টে গিয়ে আমি অদ্ভুতভাবে সেই স্বপ্নের জায়গাটায় চলে যাই, যেখানে বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটা রয়েছে। তারপর সেখানে পৌঁছানোর পর দেখি বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটার সামনে সেই লোক একইভাবে দাঁড়িয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, আর আমাকে উজ্জ্বল গোলাকার বৃত্তটা চুম্বকের মতো তার দিকে টানছে, যার কারণে আমি লোকটা এবং গোলাকার বৃত্তটার দিকে এগিয়ে যাই। আর তখনই সেই লোকটা বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটা হাত দিয়ে ছুঁয়ে দেয়, যার ফলে অনেক জোরালো একটা আলো বিস্ফোরণ ঘটে। তারপর লোকটা সহ সেই আলোক বৃত্তটা গায়েব হয়ে যায়, আর আমিও আমার আগের জায়গায় ফিরে আসি। এবার আপনিই বলুন, এটা কি রহস্যজনক কিছু নয়? এই জিনিসটা শুধু স্বপ্নে হলে সারা যেত, কিন্তু স্বপ্নের মতো করে সজাগ থাকা অবস্থাতেও বাস্তবে কি করে হয় বলুন? অবনী, হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে তোমার এই স্বপ্নের মধ্যে কোনো রহস্য আছে, কারণ একটা মানুষ কখনো একাধিকবার
একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখে না। আর তাছাড়া অনেক সময় স্বপ্নই মানুষের রহস্য খোঁজার সূত্র বলে দেয়। তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তোমার স্বপ্নটা বাস্তবে এক্সিস্ট করছে। আর বৃত্তাকার প্রস্তিটার সামনে যেই লোকটা দাঁড়িয়ে থাকে সেই হয়তো ডেভিল রিপার, না হয়তো তার সাথে ড্রয়েডের লোকের কোনো না কোনোভাবে জোরালো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। তবে ড্রয়েডে থাকা অবস্থায় আমাদের রাখোয়াল, যে কিনা আমাদের ট্রেনিং করাতো এবং আমাদের ড্রয়েডের প্রতিনিধি ছিল, সে একবার আমাদের সবাইকে বলেছে যে আমাদের সবাইকে যে এমন অদ্ভুত শক্তির অধিকারী বানিয়েছে তার কাছে এমন একটা জিনিস আছে যেটা কিনা এই পৃথিবীর কোনো মানুষের কাছে নেই, এবং পৃথিবীর কোনো মানুষ সেটাকে জীবনেও কোনোদিন দেখেনি। যার দ্বারা সে এত কিছুর সূত্রপাত করেছে, সে আমাদের কাছে সুপারন্যাচুরাল শক্তি এসেছে তার সেই জিনিসটা দ্বারা। অবনী, এবার আমি ক্লিয়ার সমস্ত বিষয়ে। আর শোনো, এই লোকটাই ডেভিল রিপার। কারণ দেখো, প্রথমত তোমার সেই স্বপ্নেও কল্পনা, তার উপরে ড্রয়েড দিয়ে রাখা হলো, তার বসে সেই উপানা দিয়েছে, সেটা করে বোঝাই যাচ্ছে ডেভিল রিপার। না হয়তো তোমার এই স্বপ্ন আর কল্পনা একাধিকবার কখনোই আসতো না। তোমার ওই যে একটু আগে আমি বললাম না, স্বপ্ন মানুষের রহস্যের সূত্র খুঁজে দেয়, তোমার বেলাতেও ঠিক তেমনটাই হয়েছে। আমি শিওর তোমার সাথে এই বৃত্তাকার উজ্জ্বল রশ্মিটাও কোনো না কোনো সম্পর্কে আছে, তাই সেই জিনিসটা তোমার স্বপ্ন এবং কল্পনা বারবার আসছে। হতে পারে, কারণ আমিও শুনেছি মানুষ যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত শক খায় বা তার সাথে বিস্ময়কর কিছু ঘটে, তখন সেই জিনিসটা তার মেমোরি জোরানোভাবে ক্যাপচার করে নেয়। আমার বেলাতেও হয়তো এমনটাই হয়েছে। অবনী, তোমার বেলাতে কি হয়েছে ঠিক বলতে পারছি না, কারণ তোমার এই জিনিসের দুইটো দিক দেখতে পাচ্ছি। এক, হয়তো তোমার সাথে যা ঘটেছে সব কিছুই বাস্তব, না হয়তো দ্বিতীয়, সব কিছু তোমার একটা ভ্রম, মানে হলো সব কিছুই তুমি কল্পনা করছো। তবে এই দুটোর দিকে গন্তব্য কিন্তু একটাই, চাই সব কিছু তোমার কল্পনা না হয় বাস্তব, কিন্তু সত্যিকার সেই বৃত্তাকার উজ্জ্বল রশ্মি এবং লোকটা বাস্তবে এক্সিস্ট করে। আর আমি তোমার এই সূত্রপাত্রে ধরে এগিয়ে যাব এসবের শেষ প্রান্তে, তারপর পুরো ড্রয়েডবাসীকে পায়ের নিচে কুচলে মারবো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে উঠতে পারছি না, যে আমি কোনো স্থান থেকে আমি তাদের খোঁজা শুরু করব। আমার মতে আপনি আমার ড্রয়েডে গেলে তাদের খোঁজ পাবেন। অবনী, তারা তো সেদিন আমার চোখের সামনে সব কিছু নিয়ে অদৃশ্য হয়ে গেছে, সেখানে গিয়ে তাদেরকে কি করে পাও? গায়েব হলেও তারা আবার সেই জায়গায় আড্ডা বসাবে। আর তারা সেদিন গায়েব হয় নাই, তারা সেদিন টেলিপোর্টে নিজেদের আইডেন্টিটি মুছে দিয়েছে, যাতে করে আপনার মনে হয় যে তারা সবাই পালিয়ে গেছে। মানে হলো তারা আপনাকে বোকা বানিয়েছে, আর আপনিও বোকা হয়ে ফিরে এসেছেন সেখান থেকে। আমি লিখিত দিতে পারি যে আপনি আবার ড্রয়েডে গেলে তাদেরকে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমি আবার লোকজন নিয়ে সেখানে যাব, আর এবার লোকজন আরও বাড়িয়ে নিয়ে যাব, তারপর বেটাদেরকে ধরেই জবাই করব। প্রিয়, আপনাকে হাজারবার বারণ করলেও আপনি আমার বারণ শুনবেন না, সেটা আমি আগেই জেনে গেছি। তাই আপনাকে আর আটকাচ্ছি না, না হয়তো আমার স্বপ্নের কথা আমি আপনাকে আরও বহু আগে বলে দিতাম, কিন্তু শেষমেশ আপনার জেদ দেখে এই বিষয়টা লুকিয়ে রাখতে পারলাম না। দেখুন, আপনি যা করার করেন, কিন্তু আমি আপনার সঙ্গেই থাকবো। না অবনী, তোমার জীবন বিপদের মুখে ফেলতে পারবো না। তুমি এমনিতেই সেই নরক থেকে পালিয়ে এসেছো, তোমায় আমি সেখানে নিয়ে যাওয়ার পর যদি আমাদের হাতে তুমি কোনো না কোনোভাবে পাকড়া হও, তাহলে আমার সাথে সাথে তুমিও শেষ। আমার রাগ ওঠাবেন না প্লিজ। আমি যেতে চেয়েছি, ব্যাস আমার সঙ্গে নিয়ে যাবেন। অবনী, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, সেটাই আমার ফাইনাল কথা, কারণ সেখানে যাওয়ার পর কোনো বিপদে হলে আমাদের সাথে সাথে তুমিও ফেঁসে যাবে। এই বদলোক, তোকে একবার আমি যেটা বলেছি সেটাই হবে, আর তুই সেখানে গিয়ে নিজের বিপদ ডেকে আনবি, আর আমি এখানে বসে বসে কলা চষবো? শুনে রাখ, তা কখনোই হব না। বিপদ আসলে একসাথে দুজনের উপর আসবে, মরলে দুজন একসাথে মরবো, আর বাঁচলে দুজন একসাথে বাঁচবো। মোট কথা, তুই আমাকে রেখে সেখানে একা যেতে পারবি না, কারণ তোকে ছাড়া আমার এই জীবনের কোনো দাম নেই। না হয়তো শহরে এত অনিষ্ট করছে তারা আমার জন্য, আমি বহু আগেই নিজেকে তাদের হাতে সঁপে দিতাম, না হয়তো নিজেকে তাদের কাছে নিয়ে চলে যেতাম, কিন্তু তোকে পেয়ে আমি বেঁচে থাকার উৎস খুঁজে পেয়েছি। তাই মরলে দুজন একসাথে মরবো, আর বাঁচলে দুজন একসাথে বাঁচবো।
তাই আমার কথাটা ফাইনাল, আমি তোর সাথে যাচ্ছি মানে যাচ্ছি। অবনীর জেদ দেখে মাথায় রাগ উঠে গেল, কিন্তু তৎক্ষণাৎ কিছু একটা চিন্তাভাবনা করে মাথা ঠান্ডা করে ফেললাম। কারণ আমি যেমন মেয়েটাকে সুরক্ষিত রাখতে চাচ্ছি যাতে করে তার কোনো বিপদ না হয়, তেমনভাবে মেয়েটাও হয়তো আমাকে সুরক্ষিত রাখার জন্য আমার সাথে যেতে চাচ্ছে। তাই রাগটাকে দমিয়ে রেখে অবনীকে বললাম, ঠিক আছে, তুমিও আমাদের সাথে যেও, তবে আগে সময় হোক, তারপর তুমিও পুরোপুরি সুস্থ হও। বদলোক, নিজেই আমার মুখে তুইতকারি শুনেছেন একটু আগেই। হ্যাঁ, বললে কি হতো? আর আমি তো বলিনি যে আমি এখন যাব। কারণ একটু আগে আমার মাথায় আসেনি যে তুমি আমার সুরক্ষতার জন্য আমাকে কখনোই একা ছাড়বা না। ঠিকই ধরেছেন। আপনি আমার ভালো মন্দ নিয়ে ভাবতে পারলে আপনাকে এই নরকে একা যেতে দিই কী করে বলুন? অবনীর কথা শুনে চোখে কোণে পানি চলে এসেছে, কারণ মেয়েটা আমাকে আমাকে এত বেশি ভালোবাসে যা কখনো কল্পনাও করতে পারে নাই। অবনীর কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ অবনীকে নিজের কাছে টেনে নিলাম। অবশ্য সে এত সময় আমার কাছাকাছি ছিল, কিন্তু সেই কাছে থাকা আর এখানের মাঝে আকাশ পাতাল তফাৎ। এত সময় সে আমার গা ঘেঁষে বসেছিল, আর এখন আমি তাকে নিজের কাছে টেনে নেওয়ার পাশাপাশি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। অবনী আমার এই রূপ আচরণ দেখে পাল্টা আর কোনো প্রশ্ন করল না। সে চুপচাপ আমার শরীরে উষ্ণতা নিতে লাগলো। তখনই দরজার বাইরে মুজাহিদ অনুমতি চাইলো রুমে প্রবেশ করার। আমি অবনীকে ছেড়ে দিয়ে মুজাহিদকে ভিতরে আসতে বললাম। মুজাহিদ অন্য একজন ডক্টরকে হায়ার করে এনেছে। মুজাহিদের আনা ডক্টর শুরুতে আমার হাত ওয়াশ করে তারপর সেটাকে মলম লাগিয়ে দিল। পরবর্তীতে পুড়ে যাওয়া সমস্ত স্থানে জুড়ে পট্টি লাগিয়ে দিল। এখন কিছুটা বেটার ফিল করছি। দেখতে দেখতে এভাবেই 2 দিক থেকে 3 দিন কেটে গেল। আমি এখন পুরোপুরি সুস্থ, অবনীও প্রায় সুস্থ হয়ে এসেছে। অবনী আমি সবাই মিলে নিচের সোফায় বসে বসে কথাবার্তা বলছি। অবনী সবাইকে ড্রয়িংয়ের বিষয়ে বিস্তারিত বলছে, কারণ সে সেখানে ছিল। এমন সময় অবনীর ক্লোনটা আমাদের রুম থেকে আপনা আপনি নিচে এসে সবার দিকে এক জাতি ধারালো রিং ছুটতে লাগলো। তার ফলে সেই রিংয়ের আঘাতে ছেলেপেলে অনেকেই হাত পা কেটে গেছে। অবনী ক্লোনের সেই রূপ আচরণ দেখে অবনী তার ক্লোনকে সামলানোর জন্য তার দিকে এগিয়ে গেল। অবনী ক্লোনের সামলাতে যেতেই হুট করে রুমের মাঝে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটল, যার ফলে পুরো রুমের নকশা সহ পাল্টে গেছে। রুমের অবস্থা দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটা আমার বাসস্থান। মনে হচ্ছে যেন এটা কোনো ভয়ানক যুদ্ধের ময়দান। রুমের মধ্যে যারা যারা ছিল সবাই চোখে মুখে হাত লাগিয়ে ফ্লোরের উপরে গড়াগড়ি খেতে আরম্ভ করেছে, যেটা দেখে আমার বুকের ভেতরে ধূপধূপানি শুরু হয়ে গেছে। রুমের অবস্থা দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটা আমার বাসস্থান। মনে হচ্ছে যে কোনো ভয়ানক যুদ্ধের ময়দান। রুমের মধ্যে যারা যারা ছিল সবাই চোখে মুখে হাত দিয়ে ফ্লোরের উপরে গড়াগড়ি খেতে আরম্ভ করেছে, যেটা দেখে আমার বুকের ভিতরে ধূপধূপানি শুরু হয়ে গেছে। তবে আমার শরীরে কোনো ধরনের চোট আসেনি, কারণ অবনীর রক্ষা কবচটা যে সে আমার শরীরে পরিধান করে দিয়ে রেখেছে। তবে আমার কিছুই না হলেও বাকিদের অবস্থা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে তলা পেকে যাচ্ছে। তখনই অবনী আমায় বলে উঠল, প্রিয়, আপনি তো সবাইকে সামলান, তবে আশা করি এই বিস্ফোরকের কারণ তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এই আলোর বিস্ফোরণের সাময়িকের জন্য মানুষ ব্লাইন্ড হয়ে যায়, এছাড়া আর কোনো ক্ষতি হয় না। তাই আপনি সবাইকে সামলান, আর আমি আমার ক্লোনকে অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করে দিয়ে আসছি। অবনীর কথা শুনে আরও শক খেয়ে গেলাম, কারণ সে তার ক্লোনকে অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করতে যাচ্ছে। তাই তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তোমার ক্লোনকে নষ্ট করবে মানে কি? মানে হলো আমার এই ক্লোন এখন পুরোপুরি আমার হাতে নেই। ড্রয়েডের লোকজন হয়তো আমার এই ক্লোনের এক্সেস নিয়ে তাকে নিজের দখলে করে রেখেছে, আর তার জন্যই আমার ক্লোন হুট করে নিচে এসে এভাবে পাগলামো করছে। তুমি ক্লোনের এক্সপ্রেস কোনোভাবেই তাদের থেকে ছিনিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় অন্য কোনো উপায়ে ক্লোনকে ঠিক করো। তারা তোমার ক্লোনের এক্সপ্রেস নিয়েছে, তার জন্য তো এটাকে নষ্ট করে দেওয়ার কোনো কারণ দেখছি না। এটাকে চেষ্টা করলে তো ঠিক করাও যেতে পারে। তাছাড়া এই ক্লোন তো তোমার সাথে কানেক্টেড, ক্লোনকে নষ্ট করলে তোমারও ক্ষতি হতে পারে। না প্রিয়, এই ক্লোনের এক্সেস নেওয়া আর কোনোভাবেই সম্ভব নয়, কারণ এখানে বড় কেউ লেগেছে। আর তাছাড়া ক্লোন নষ্ট করলে আমার কিছুই হবে না, কারণ ক্লোনকে আমি আমার ক্ষতি হয় মতো করে নষ্ট করব না। আমি সেটাকে নষ্ট করলে আমার নিয়মেই নষ্ট করব, যাতে করে
আমার কোনো ক্ষতি না হয়। আর তাছাড়া এই ক্লোনকে নষ্ট না করে নিজের কন্ট্রোলে নেওয়ার প্রয়াস করলে বিপদটা নিজেরই হবে, কারণ এই ক্লোন আমার তৈরি নয়। এই ক্লোন ড্রয়েডের কোনো ক্লোন স্পেশালিস্টরা বানিয়েছে। তারা চাইলে যে কোনো সময় এই ক্লোনকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তাই এটাকে নষ্ট করা এখন ফরজ আমার জন্য। ঠিক আছে, তাহলে নষ্ট করে দাও, ওকে? ওকে, আমি টেলিপোর্টের সাহায্যে অন্য কোথাও গিয়ে নষ্ট করে ফেলছি, না হয়তো এখানে করলে আবার একটা বিস্ফোরণ ঘটবে। আর আপনি সবাইকে এত সময়ের মাঝে সামলে নিন। আচ্ছা, অবনী তার ক্লোনকে দিয়ে টেলিপ্রোটের সাহায্যে অদৃশ্য হয়ে গেছে, আর আমি সবাইকে এক একে করে সামনে নিলাম। সবাই আমার কথা মতো চুপচাপ শান্ত হয়ে বসে আছে, কিন্তু তারা এখনও কেউ কিছুই দেখতে পাচ্ছে না। তবে কিছুক্ষণ যেতেই অবনীর কথা মতো সবার চোখে জ্যোতি ফিরে এলো, তাই সবাই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, কারণ অনেকটা সময় পর তারা এই দাঙ্গাল থেকে মুক্তি পেয়েছে। এছাড়া যাদের শরীরে আঘাত লেগেছে অবনীর ক্লোনে ছুঁড়ে মারার রিং, তারা ব্যথা কোকাচ্ছে। তাই মুজাহিদকে বললাম তারা সেই ডক্টরকে আবারও নিয়ে আসতে। তখনই সে আমায় বলল, ভাই নিয়ে আসতে হবে না, কারণ সে আমার ফ্যামিলির ডক্টর, তাকে ফোন করলেই সে চলে আসবে। ঠিক আছে, তাহলে ফোন করে আসতে বল। আর তুই নিজের হাতেও একটু খেয়াল রাখ, কারণ রিংয়ের আঘাতে তোরও হাত অনেকখানি কেটে গেছে। আপনাকে নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার টেনশন বাকিদেরকে নিয়ে। আচ্ছা, তাও নিজের খেয়াল রাখার কমতি রাখিস না। আচ্ছা ভাই। মুজাহিদ আমার কথায় মতন ডক্টরকে ফোন করে আসতে বলল। কিছু সময়ের মাঝে ডক্টর চলে এসেছে। ডক্টর এসে যাদের হাতে আঘাত লেগেছে তাদের সবাইকে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার শেষ হতেই মুজাহিদকে বললাম তিনাকে খুশি করতে, তাই গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। মুজাহিদ তাই করলো। ডাক্তারকে ফিস দিয়ে তিনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আবারও ঘরে ফিরে আসলো। মুজাহিদ ঘরে ফিরে আসতে আসতে অবনীও এসে হাজির হয়েছে। অবনী হাজির হয়ে আমাকে বলল, আপনি কবে ড্রয়েডের মিশনে যাবেন? ভেবেছিলাম তো তুমি আমি সুস্থ হলে যাব, কিন্তু এখন তো আমার ক্লোন সবার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, তাই আরও কিছুদিন সময় লাগবে। না, আপনি আর কোনো সময় নেবেন না, কারণ ড্রয়েডের লোকজন অনেক বেড়েছে, তাদের পাখনা কাটতে হবে। অবশ্য জানি আমি মুখে বললে সেটা হয়ে যাবে না, কারণ তারা অনেক শক্তিশালী। তবে আপনি যেহেতু তাদের বিরুদ্ধে লড়াই করবেন, তাহলে আজকেই মিশনে যাওয়া উচিত। অবনী, আজকে কি করে তুমি সবার অবস্থা দেখেছো? আর তাছাড়া সেখানে যেতে অনেক সময় লাগে বলেই তো এই অবেলা সেখানে চলে যেতে পারবো না। তাহলে আগামীকাল চলুন, আর বাকিটা আমি দেখে নিব। কিন্তু সেই ড্রয়েডের লোকজন আপনাকে শেষ করতে হবে, তাদের সব কয়টাকে মেরে বালি চাপা দিবেন। ঠিক আছে, আমি ভেবেছিলাম জলদি সেখানে যাব, কিন্তু শরীর খারাপের জন্য 2-1 দিন অপেক্ষা করলাম, আর তাতে আমাদের যাওয়া কাজ আরও পিছিয়ে গেছে। তবে আমরা থেমে থাকবো না, আগামীকাল সেখানেই যাব। কারণ আপনি যত দেরি করবেন তত সমস্যা বাড়বে। এই মুজাহিদ, তোরা সবাই প্রিপারেশন নেই, আমরা সবাই মিলে আগামীকাল ড্রয়েডের যাব। আচ্ছা, আমি হেলিকপ্টার ঠিক করা থেকে শুরু করে সমস্ত ছেলেপেলেকে জানিয়ে দেব। মুজাহিদের কথার পর অবনী বলে উঠল, আচ্ছা, যা যা করেন আপনারা করেন, তবে আমি একটা পারফেক্ট প্ল্যান বলতে পারি আপনাদেরকে, যাতে করে আপনাদের কাজ আরও সহজ হয়ে যাবে। আর তাছাড়া প্ল্যান করে সব কিছু করতে হবে, না হয় ড্রয়েডের কাউকে আপনারা কিছু করতে পারবেন না। অবনীর কথা শুনে আকাশ অবনীকে জিজ্ঞাসা করে, কি প্ল্যান অবনী? আমি পুরো ড্রয়েডকে টেলিপ্যাথের মাধ্যমে তাদের নিজ স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসব। আপনারা সবাই 2 দলে বিভক্ত হয়ে একদল তাদের ড্রয়েডকে ভেঙে চুরমার করে দিবেন, আর একদল আমার সাথে থেকে ড্রয়েডের লোকজনকে মারতে সহায়তা করবেন। আর প্রিয়, আপনি সব কিছু থেকে নিজেকে একটু সামলে রাখবেন, সম্ভব হলে সব কিছু থেকে দূরত্ব বজায় রাখবেন। অবনী, আমাকে তুমি কেন যে এতটা আঁকড়ে রাখতে চাও আমি বুঝি না। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? না, আপনি বাচ্চা নন, কিন্তু আমি চাই আপনার কোনো ধরনের যেন ক্ষতি না হোক। অবনী, আমার চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ আমি নিজেকে সামলে রাখতে জানি। আর তার উপরে আমি একজন মাইন্ড গেমার ও বলতেও পারো। দেখো, তোমার প্ল্যানটা ঠিক আছে, কিন্তু তাতে আমাদের 2 দলে বিভক্ত হতে হবে না। আমি বলছি কিভাবে কি করবে। প্রথমত, আমরা সবাই তোমার সাথে থাকবো, আর 2 জন মানুষ জায়গা মতন থাকবে। তুমি ড্রয়েডকে টেলিপোর্ট করে নিয়ে যেতে না যেতেই দেখবে তারা ড্রয়েডের নকশা সহ পাল্টে ফেলেছে। কি হবে? নকশা পাল্টাবে তারা? অবনী, আমার কাছে এমন 2 জন মানুষ আছে, তারা শহরের উঁচু উঁচু
ইমারত বা যে সকল বড় বড় বিল্ডিং আছে সেসব ল্যান্ডমাইনের দ্বারা মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। বাহ, তাহলে তো ঠিকই আছে। শোনেন, আপনারা একটা লোকেশন ঠিক করুন, আমি পুরো ড্রয়েডকে টেলিপ্যাথের সাহায্যে উঠিয়ে সেখানে নিয়ে আসব। আর আপনার লোক আগে থেকে সেখানে মাইল পুঁতে রাখবে, তাতে করে ড্রয়েড মুহূর্তের মাঝেই খতম হয়ে যাবে। আর আমরা এইদিকে সবাই মিলে ড্রয়েডের লোকজনকে ধরবো। আবনি, এমনটাই করব। লোকেশন আমি নয়, তুমি ঠিক করো, কারণ তুমি ড্রয়েডের জঙ্গল সম্পর্কে ভালো বলতে পারবে। আচ্ছা, তাহলে আমি বলছি, ড্রয়েড থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আপনি আপনার লোকজন পাঠিয়ে রাখবেন। আর আমরা ড্রয়েডের লোকজন শেষ করে তারপর পুরো ড্রয়েডকে শেষ করব। আচ্ছা ঠিক আছে, এখন চলো ঘুমোতে যাবে, রাত হয়ে গেছে। আর শোনো, তোরা সবাই ঘুমিয়ে পড়, কারণ সকাল সকাল উঠতে হবে। আকাশের কথায় সবাই ঘুমাতে চলে যায়। আকাশ ও অবনীকে নিয়ে রুমে চলে আসে। তারা দুজন একই সাথে থাকে, তবে যদিও তাদের বিয়ে হয়নি, কিন্তু তারা এখন থেকেই বেড শেয়ার করে ঘুমায়। এই বিষয় নিয়ে আপনারা আবার কিছু মনে করবেন না যেন, কারণ তারা একসাথে ঘুমালেও মাঝে বালিশ দিয়ে রাখে। অবশ্য মাঝে বালিশ থাকুক আর যাই থাকুক, ভালোবাসা এত সব কিছু মানে না। এ নিয়ে একটা প্রবাদও আছে যে কুকুর চিনে না মানুষের পাত, এসব চিনে না জাত কুজাত। তবে একটা কথা কি, সবকিছুই কিন্তু আপনার নিজের মধ্যে। আপনি নিজেকে যতটুকু সংযত রাখবেন সেটা একান্তই আপনার উপরে নির্ভর করবে। বাকি সবার কথা তো বলতে পারবো না। তবে আকাশ এই বিষয় নিয়ে প্রচন্ড সেন্সিটিভ। সে এসবে ধারে কাছেও নেই। অবনীকে মাঝে সাঝে সে বুকে টেনে নেয়, যেমনটা বাকি প্রেমিক পুরুষেরা করে। সে এই বুকে টেনে নেওয়ার পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু রাতের বেলায় সেটাও সে করে না। কারণ শয়তান মানুষকে সঠিক পথ দেখিয়ে ৭০,০০০ ভাবে ধোঁকা দিতে পারে, সেখানে অসৎ পন্থার তো অভাব নেই। তার নিজের সুরক্ষার জন্যই মাঝে বালিশ দিয়ে রেখেই ঘুমায়। অন্যদিকে অবনী চায় আকাশের কাছে যেতে, কিন্তু সে আকাশের সংযত হওয়া দেখে নিজেকেও গুটিয়ে রাখে। রাতের বেলায় দুজন দুজনের মতন শুয়ে আছে। দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। সকাল হতে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিশনের জন্য তৈরি হয়ে যায়। আকাশ সেই দুজনকে রাতে ফোন করে জানিয়ে দিয়েছে যে সে ঘুম থেকে ওঠার আগে যেন তারা বাংলোয় চলে আসে। সেই দুজন আকাশের কথা মতন আকাশ ঘুম থেকে উঠবার আগেই আকাশের বাংলোতে এসে হাজির হয়। সবাই ফুল প্রিপারেশন নিয়ে বসে আছে। এখন খালি মুজাহিদের মোতায়েন করা হেলিকপ্টারগুলো আসা বাকি। কিছু সময়ের মধ্যে হেলিকপ্টারও এসে পড়ে। একে একে সবাই হেলিকপ্টারের উপরে উঠে বসে। বাকি আছে খালি আকাশ আর অবনী। তাই আকাশ অবনীকে বলে হেলিকপ্টারে উঠে বসতে, কিন্তু অবনী তা না করে আকাশকে বলে, আমি হেলিকপ্টারে করে যাব না, আর আপনারা হেলিকপ্টারে করে যেতে হবে না। আপনি সবাইকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে বলুন, আর আমি আপনাকে টেলিপোর্টে করে সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা এই মুজাহিদ, তোরা সবাই রওনা হ, আমি অবনীর সঙ্গে আসছি। আকাশের কথা শুনে রাজ বলে ওঠে, ভাই, আমি আগেই জানতাম আপনি ভাবির সাথে অন্যভাবে সেখানে যাবেন, তাই আমি কোনো কথাবার্তা ছাড়া আগেই হেলিকপ্টারে এসে উঠে বসেছি। যাক ভাই, যদি চলে আসবেন, আর ভাবি ভাইকে একটু সাবধানে সেখানে নিয়ে আসবেন। সেটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না, আমার ওনাকে আমি ঠিক সামলে নিয়ে যাব। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, আমি একটা রাস্তা বলে দিচ্ছি, আপনারা সবাই সেই রাস্তা ধরেই যাবেন, তাহলে জলদি পৌঁছাতে পারবেন। আচ্ছা ভাবি, বলেন। আপনারা উত্তর দিশা ধরে ড্রয়েডে যাবেন, তাহলে সোজা ড্রয়েডের কাছাকাছি একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। সেখানে পৌঁছে দেখবেন অনেক বড় একটা খালি জায়গা আছে। সেখানে আপনারা হেলিকপ্টার ল্যান্ড করে মিনিট দুয়েক সামনে হাঁটলে ড্রয়েডের অদৃশ্য দেওয়াল দেখতে পাবেন। আমি আর উনি আগ থেকেই সেখানে থাকবো। ঠিক আছে ভাবি, এবার আমরা চললাম। সবাই ড্রয়েডের উদ্দেশ্যে রওনা হয়। তার ঘণ্টাখানিক বাদে অবনী আকাশকে জড়িয়ে ধরে টেলিপোর্টের মাধ্যমে ড্রয়েডের অদৃশ্য রক্ষা কবচ বা অদৃশ্য সীমানার সামনে যায়। তারা সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলেই বাকিরা অবনীর বলা পথ অনুসরণ করে সেখানে চলে আসে। তারপর অবনী সবাইকে একত্রে হতে বলে। সে তার শক্তির মাধ্যমে অদৃশ্য দেয়ালটাকে হাত দিয়ে ছুঁয়ে দেয়, যার ফলে অদৃশ্য দেয়ালটা পুরো গায়েব হয়ে যায়। অদৃশ্য দেয়াল গায়েব হতেই সবাই হুড়হুড় করে ড্রয়েডের ভেতরে যাওয়ার জন্য রওনা হয়। তারা এগোতে এগোতে ড্রয়েডের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তখনই ড্রয়েডের ভেতর থেকে 25-30 জন বেরিয়ে আসে, আর তাদের পেছন পেছন আরেকটা লোক বেরিয়ে আসে, যার সারা শরীর উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করে চলছে, যার চেহারার আকৃতি উজ্জ্বল রোশনির কারণে মোটেও দেখা যাচ্ছে না। সেই লোকটা সবাইকে হুকুম করে,
আকাশদেরকে মারার জন্য। সবাই সেই লোকটার কথা মতন আকাশদের দিকে তেড়ে ফুড়ে আসে সবাইকে শেষ করে দেওয়ার জন্য, যেটা দেখে সবাই ঘাবড়ে যায়, কিন্তু তারা পিছু হাঁটে না, কারণ তারাও প্রিপারেশন নিয়ে এসেছে। তার উপরে তাদের সাথে তো অবনী আছেই। সবার বিশ্বাস অবনী তাদের সবাইকে বাঁচিয়ে নেবে। তেড়ে আসা লোকগুলো আকাশদের একদম কাছাকাছি এসে সবাই থেমে যায় আর জোরে জোরে হাসতে আরম্ভ করে, যেটা দেখে আকাশ অবনীকে ইশারায় বলে, তুমি তাদের সবাইকে শেষ করে দেওয়ার লক্ষ্যের সামনে এগাও, আমরাও তোমার সঙ্গে সঙ্গে সামনে এগাচ্ছি। অবনী আকাশের এইরূপ ইশারা পেয়ে তেড়ে আসা লোকগুলো দিকে এগিয়ে যায়, কিন্তু সে এগিয়ে গিয়ে তাদের কিছুই করে না, বরং সে তাদের কাছে এগিয়ে গিয়ে তাদের দলে ফিরে যায়। এরপর সে শব্দ করে হাসতে হাসতে ড্রয়েডের লোকজনকে বলে, এই যে নাও ড্রয়েডবাসী, তোমাদের জন্য সব কয়টা মুরগাকে আমি ধরে নিয়ে এসেছি। এবার তোমরা সবাই মিলে সব কয়টা মুরগাকে রোস্ট বানাও, আর এমনভাবে রোস্ট বানাবে যাতে করে তাদের হাড়গুলো কেউ দেখতে না পায়। মুহূর্তের মধ্যেই অবনীর এই মির্জাফরের রূপ দেখে আকাশ এবং বাকি সবার হুঁশ উড়ে যায়। সবাই অবাক দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই অবনীর এই মির্জাফরের রূপ দেখে আকাশ এবং বাকি সবার হুঁশ উড়ে যায়। সবাই অবাক দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে আছে। তখনই অবনী আবার হাসতে হাসতে আকাশকে বলে, কি রে মস্তান, কেমন দিলাম তোকে? সেই ছিল না ব্যাপারটা? আমার কাছে তো একদম সেই লেগেছে। জানিস, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি আমরা সবাই, কিন্তু তুই আমাদের লোকজনকে তাড়া করে বেরিয়েছিস, আর আজ ফাইনালি সেই দিনটা এসেছে। আকাশ, তুই চিন্তা করিস না। সরি মাফিয়া রবার্ট, তুই চিন্তা করিস না। তোকে একদম শান্তভাবে মেরে মাটির নিচে পুঁতে দিব। বিশ্বাস কর, কেউ তোর এবং তোর চালাপালাদের লাশ অবধি খুঁজে পাবে না। দেশবাসীর কাছে তোদের এই বিষয়টা একদম মিস্ট্রিয়াস মনে হবে, কারণ তোরা এই কালে শহরে অনেক রাজ করেছিস, কিন্তু হুট করেই তোদের নাম নিশানা সহ গায়েব হয়ে গেছে। কেউ তোদের বিষয়ে কিচ্ছু জানবে না, কেউ তোদের গায়েব হতেও দেখেনি। তাই জাতির কাছে তোদের এই ঘটনাটা আজীবন রহস্য হয়ে থাকবে। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে আমার সারা শরীর পাথরের মতো হয়ে গেছে, কারণ হুট করেই একটা মানুষ এভাবে নিজের রূপ পরিবর্তন করে নেবে তা আমি কোনোদিনও কল্পনাতেও ভাবিনি। অবনী এই ভয়ানক রং বদল দেখে মনে হচ্ছে পুরো গিরগিটি জাতি মিলেও তার সাথে রং বদলে করে পেরে উঠবে না, কারণ শুরুতেই এই মেয়ে আমার একদম ঘনিষ্ঠ হয়ে গেছে, আমার সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। তার চলাচল দেখে আমি কখনোই আন্দাজও করতে পারিনি যে সে এমন ধারা করবে ভবিষ্যতে আমার সাথে। অবশ্য আমি আন্দাজ না করলেও কি হয়েছে, সে তো তার আসল রূপ দেখিয়ে দিয়েছে, যেটা তার আগে পরে কখন না কখনো দেখানোর ছিল। আর তাছাড়া কলিজার ছুরি মারার ক্ষমতা সবার থাকে না। কাছের মানুষ এবং সাথে সেই সকল মানুষগুলোই কলিজার ছুরি মারার ক্ষমতা রাখে যারা কিনা সেই ব্যক্তিটার সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছে, আর তাদের কাতারের অবনীয় একজন। মেয়েটাকে ভালোবেসে আপন করে নিলাম, আর শেষমেশ মেয়েটা আমার হৃদয়ে ছুরি মেরে রক্তক্ষরণ করে দিল। যাক, ভালোই হয়েছে, তবে আমি হার মানবার মতন মানুষ নই। আমি অবশ্যই অবনীর এই আচরণের প্রতিবাদ করব। দেখি সে আমার প্রতিবাদ কিভাবে ঠেকায়। মনে মনে অবনীর জন্য হিংস্রতার আগুন জ্বলছে। তখনই সে আমায় বলে উঠল, এই মস্তান, এত কি ভাবছিস রে? একটু পর আমাদের হাতে মরবি। কই নিজের জীবনের শেষটুকু সময় একটু ভালো করে কাটাবি, কিন্তু সেখানে তুই আজে বাজে চিন্তা ভাবনা করে সময় অতিক্রম করছিস। অবনীর কথা শুনে হিংস্রতা আরও বেড়ে গেল, কারণ সে আমার সাথে ধোঁকাবাজি করেছে। তাই তাকে কয়েকটা কথা বলতে খুব ইচ্ছে করছে। তাই ইচ্ছে পূরণের জন্য তাকে বললাম, অবনী, হতে পারে আজ রাইট আমার প্রাণ নেওয়ার বদলে তোর এবং তোর সাথীর জান কবজ করে নিয়ে চলে গেছে। আমার যা নেবে আজরাইল? তোর কথা শুনে না খুব হাসি পাচ্ছে, বিশ্বাস কর। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি খেয়ে কতক্ষণ সজোরে হাসি। হেসে নে ভালো করে, কারণ কিছুক্ষণ পর তোদের সবার কাঁদতে হবে। আমরা কাঁদবো সেই দিন কোনো দিন আসবে না, কারণ আমাদের সবার কাছে সুপারন্যাচারাল শক্তি আছে। তোরা আমাদের কিছুই করতে পারবি না, বরং তোরা সব কয়টা আমাদের হাতে মারা পড়বি। আর সবচাইতে মজার বিষয় হলো তোর মৃত্যুটা সবার থেকে আলাদা হবে। তোকে শুরুতে আধমরা করে মেরে তোর গলার মধ্যে পাড়া দিয়ে জিহ্বা সহ বের করে ফেলবো, তখন জবাই করে দেওয়া মুরগির মতো দাপাদাপি করে মরবি। আকাশ অবনীর কথা শুনে এবার হেসে দেয়, যদিও
তার ভেতরে ঐশ্বর্যের হিংস্রতা এসে হানা দিয়েছে। কিন্তু অবনীর কথা শুনে সে আর হাসি আটকে রাখতে পারে না। তাই সে হাসতে হাসতে অবনীকে বলে, অবনী, তুই হয়তো ভুলে গেছিস আমি কে, তাই তোকে আবার পুনরায় মনে করিয়ে দিচ্ছি আমি কে। শোন, আমি হলাম সেই রবার যে কিনা ময়দানে নামার আগে একান্তই নিজের মাইন্ডে কয়েকটা প্ল্যান সেট করে রাখে, যেই প্ল্যান সম্পর্কে তার মন ছাড়া তার দেহ পর্যন্ত আভাস পায় না। আমার প্ল্যান তোর কারণে ফ্লপ হয়েছে বা এক্সিট করতে হচ্ছে, তাতে আমার কোনো লোমও ছেঁড়া যাবে না, কারণ ঠাকুমার ঝুলির মতো মাথার ভিতরে এক্সট্রা করে যেই প্ল্যান সাজিয়ে রেখেছি এবার সেটা মোতাবেক কাজ করবে। দেখি তোদের ক্ষমতা থাকলে তোরা আমাকে আটকে দেখা। তুই রবার্ট না ফবার্ট? আর তোর মাথায় কি প্ল্যান আছে সেটা তুই নিজের কাছেই রাখ। তোর কোনো প্ল্যানই এই কাজে আসবে না, কারণ প্রথমত এটা আমাদের এলাকা, আর দ্বিতীয়ত তোদের মতো সাধারণ মানুষকে পায়ের নিচে পিষে ফেলে মারতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে। বাহ, তোদের তো দেখছি সেই কনফিডেন্স রে। তোরা আমাদের পায়ের নিচে পিষে মারবি? আমরা তোদের কোনো কিছুই করতে পারবো না, কারণ এটা তোদের বাপ দাদার এলাকা। তার উপরে আবার আমরা সাধারণ মানুষ। আচ্ছা শোন, আমরা কি করতে পারি তোদের একটু ড্রেমো দেখাচ্ছি। এ মুজাহিদ আর রাজ, তোরা ওদেরকে একটু ড্রেমোটা দেখিয়ে দে তো। আকাশের কথা শুনে রাজ আর মুজাহিদ দুজন সজোরে হাসতে হাসতে নিজেদের জ্যাকেট ওপেন করে, যার ভেতরে কিনা বোমা রয়েছে, যেটা দেখে ড্রয়েডের লোকজন সবাই ভয় পেয়ে যায়। তখনই আকাশ অবনী এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, অবনী, এই রাজ আর মুজাহিদ শরীরে যেসব দেখছিস সেসব কিন্তু লাড্ডু। যেসব লাড্ডু আমি ড্রয়েডবাসীর জন্য এনেছিলাম। আর এই লাড্ডুর কামাল সম্পর্কে আমি তোদেরকে বলছি। শোন, মানুষ যত বড় নরক খাদক এই হোক না কেন, সে যদি একবারের একটা লাড্ডু চেবানো ছাড়া গিলে খায় তখন সেই লাড্ডু তার কাকড়ায় লেগে যায়। আর তোদেরও কিন্তু সেই দশা হবে। তোদের কিন্তু এসব লাড্ডু আমি চিবিয়ে খেতে দিব না। আর এই লাড্ডু কিন্তু বাকি সবার থেকে একদম ভিন্ন, কারণ এই লাড্ডুকে একবার হাত দিয়ে চাপ দিলে তোদের এই ড্রয়েড এবং ড্রয়েডের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জঙ্গল মাটির নিচে চলে যাবে। আর এর থেকে কাকপক্ষী কীট পতঙ্গ কেউ কিন্তু ছাড় পাবে না। আকাশের কথা শুনে ড্রয়েডের লোকজন ব্যাপকভাবে ভয় পেয়ে যায়। তবে অবনী এখনো আগের ন্যায় রয়ে গেছে, তার চোখে মুখে ভয়ভীতির কোনো ছাপও নেই। তাই আকাশ আবারও তাকে বলে, সুইট হার্ট, তুই হয়তো ভাবছিস টেলিপোর্টের সাহায্যে গায়েব হয়ে যাবি। এই বোমের কারণে তোর কোনো ক্ষতি হবে না, যার কারণে তোর কোনো ভয় লাগছে না। তাহলে শোন, এই বোম তোর টেলিপোর্ট মেলিপোর্ট কিছুই মানবে না, কারণ তুই অতিজোর টেলিপোর্ট হয়ে সেখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারবি। কিন্তু এই বোমের মুহূর্তের মধ্যেই সমস্ত কিছুকে নরক বানিয়ে দিবে। তুই টেলিপোর্ট হয়ে যেখানে যাস না কেন তুই এটা থেকে বাঁচতে পারবি না। আর তাছাড়া এই বোম তোর রক্ত থেকেই বানানো হয়েছে। আমি যেদিন ড্রয়িংয়ে হামলা করব বলে ভেবেছি সেদিন এই তোর শরীর থেকে লুকিয়ে ব্লাড নিয়ে জায়গা মতন পাঠিয়ে দিয়েছি। আর তারা সেই মোতাবেক বোম তৈরি করে সঙ্গে করে নিয়ে এসেছে। কি ভেবেছিস তুই আমি কোনো প্রিপারেশন ছাড়াই এখানে চলে এসেছি? তাহলে তোদের চিন্তা ভাবনা ভুল। আমি মরলেই তোদের সব কয়টাকে সঙ্গে নিয়ে মরবো। এবার দেখি সামনে আগা তোদের বুকের পাটা থাকলে। এবার অবনীও ভয় পেয়ে যায় আকাশের কথা শুনে, কারণ আকাশ যেটা শুনিয়েছে এখন তাকে সেটা সে কোনোদিন কল্পনাতেও ভাবেনি। সে ভেবেছে আকাশ হয়তো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করবে, কিন্তু আকাশ যে সবাইকে মুহূর্তের মধ্যে মেরে বালিচাপা দেওয়ার অস্ত্রকে সঙ্গে করে নিয়ে এসেছে সেটা সে ভাবতেও পারে নাই। তাই সে একদম চুপসে গেছে। কিন্তু সে চুপসে গেলেও আকাশ চুপসেনি, কারণ তার মন নিয়ে খেলার প্রতিশোধ সে অবনীর উপরেই তুলবে। তাই সে রাজ আর মুজাহিদ বাদে সবাইকে বলে, এই তোরা অবনীকে ছাড়া বাকি সব কয়টাকে গুলি করে তাদের শরীরে ঝাঁঝরা করে ফেল। আর রাজ আর মুজাহিদ, তোরা দুইজন প্রস্তুতি নিয়ে রাখ ভালো করে। কমিনার বাচ্চাগুলো কোনো পদক্ষেপ নিতে চাইলেই টিকরা চেপে দিবি। আকাশের কথা মতন আকাশের লোকজন সবাই ড্রয়েডের লোকদের দিকে আন্ধাধুন গুলি ছুটতে থাকে। এতে করে ড্রয়েডের অনেক কয়জন সদস্য জায়গার মধ্যে নিজের প্রাণ হারায়, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় না, কারণ ওপর থেকে বহু আগেই একটা আদেশ জারি করে দিয়েছে তাদের উপরে। কেউ যদি ড্রয়েডের উপরে কখনো হামলা করে তাহলে নিজেদের প্রাণ দিয়ে হলেও ড্রয়েডকে তারা যেন রক্ষা করে, কারণ একটা ড্রয়েড স্থাপন করতে তাদের অনেক পরিশ্রম হয়েছে। তার উপরে প্রতিটা ড্রয়েডেই তাদের অনেক গোপন জিনিস রয়েছে। তাই সবাই যেন নিজের প্রাণ দিয়ে হলেও
ড্রয়েডকে রক্ষা করে, তাই তারা সেটাই করছে। কেউ আকাশদের দিকে হামলা করছে না, কারণ আকাশদের দিকে হামলা করলেই পুরো শহর গায়েব হয়ে মাটির নিচে ঢুকে যাবে। দেখতে দেখতে সবাইকেই মেরে ফেলেছে আকাশের লোকজন। হাতে গোনা খালি অবনী আর সাথে দুজন বেঁচে আছে, আর সেই ব্যক্তিটাও এখনো বেঁচে আছে, যার শরীর থেকে কিনা উজ্জ্বল কোনো রশ্মি নেই, জ্বলজ্বল করে জ্বলছে। আর অবনীর সাথে যেই দুজন বেঁচে আছে, তাদের এখনো বেঁচে থাকার একমাত্র কারণ হচ্ছে অবনী। কারণ আকাশের লোকজন অবনীর দিকে গুলি ছোড়েনি, আর সেই দুইজন অবনীর কাছাকাছি ছিল, যার কারণে তারা বেঁচে গিয়েছে। সবার অন্তিম দেখে আকাশ সবাইকে আদেশ করে থামার জন্য। সবাই আকাশের কথা মতন থেমে গিয়ে গুলি ছোড়া বন্ধ করে দেয়। সবাই থেমে যেতেই আকাশ কোনো কথাবার্তা ছাড়া গিয়ে অবনীর সাথে বেঁচে থাকা দুজনকেও গুলি করে মেরে ফেলে। এবার হয়তো অবনীর পালা, আর সেই লোকটাও চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। আকাশ কোনো চিন্তা ভাবনা ছাড়াই পিস্তলটা খুলে নিয়ে পিস্তলের ডাট দিয়ে ধ্রাম করে একটা বাড়ি মেরে দেয় অবনীর মাথায়, যার ফলে অবনীর মাথা ফেটে রক্ত বের হতে আরম্ভ করে, কিন্তু অবনী এক ফোঁটাও শব্দ করে না। এদিকে অবনীর রক্ত দেখে আকাশের ভেতরটা কেমন যেন মুচড়ে ওঠে, কিন্তু সে থামে না, কারণ বেঈমানকে ছাড় দিতে নেই, না হয় সে আবার সুযোগ পেলেই বেঈমানি করে বসবে। যার কারণে আকাশ আবারও পিস্তলের ডাট দিয়ে অবনীর মাথায় মারবে বলে হাত উত্তোলন করে। তখনই সেই লোকটা অবনীকে সঙ্গে নিয়ে হুট করে কোথায় যেন গায়েব হয়ে যায়, যেটা দেখে আকাশের মাথায় রক্ত চড়ে ওঠে, কারণ সে প্রতিশোধ নিতে পারেনি। তখনই রাজ পাশ থেকে এসে বলে, ভাই, বেঈমানটাকে নিয়ে তো সেই লোকটা গায়েব হয়ে গেছে, এখন কি করবেন? কি আর করব, সবাই মিলে তাদের ড্রয়েডের ভিতরে ঢুকবো, তারপর হাঙ্গামা মাচাবো। হ্যাঁ, ঠিক আছে ভাই, চলেন। আর একটা জিনিস কিন্তু সেই ছিল, আপনি হুট করেই বোম দেখিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন, তার উপরে বেঈমানটাকে বলেছেন তার রক্ত দিয়েই নাকি বোম তৈরি করা হয়েছে। ভাই, বিশ্বাস করেন, এই কথাটা শুনে আমার চরম হাসি পাচ্ছিল এই ভয়াবহ পরিস্থিতিতেও। টেকনিক না খাটালে আজ তাদের বদলে আমরা শেষ হতাম, তাই টেকনিক খাটিয়েছি। আচ্ছা শোন, এখন এসব কথাবার্তা বাদ দিয়ে রেখে সবাই সামনে আগা, তোদের ড্রয়েডের ভিতরে যাব। আচ্ছা ভাই। আকাশের কথা মতো সবাই ড্রয়েডের ভেতরে চলে যায়। ড্রয়েডের ভেতরে গিয়ে সর্বপ্রথম তারা পুরো ড্রয়েডের তল্লাশি নেয়, কিন্তু তারা ড্রয়েডের ভেতরে কাউকেই দেখতে পায় না। কিন্তু রাজ তল্লাশি করতে করতে একটা গোপন দরজা খুঁজে পায়, যেটার কড়ায় তালা লাগানো ছিল, আর দরজার উপরে লেখা প্রবেশ নিষেধ। রাজ এই খবর এসে আকাশকে দেয়। আকাশ সবাইকে নিয়ে দরজার সামনে আসে, তারপর একজনকে বলে দরজা ভেঙে ফেলতে। আকাশের কথা মতন একজন পিস্তলের ডাট দিয়ে তালায় বাড়ি মেরে দরজা ভেঙে ফেলে। দরজাটা ভাঙতেই দেখে বিশাল বড় সুড়ঙ্গের মতন রাস্তা, আর সেই রাস্তার মাঝপথে কিনা অবনী পাগলের মতন শুয়ে আছে, যেটা দেখে আকাশ সবাইকে সাথে নিয়ে জলদি করে অবনীর কাছে যায়। অবনীর কাছে যেতেই আকাশ দেখতে পায় অবনীর মাথা থেকে রক্তক্ষরণ হতে হতে আশেপাশের অনেকটা জায়গা রক্তে লাল হয়ে আছে, যেটা দেখে আকাশের মাথা ঘুরে ওঠে, কারণ রক্তের পরিমাণটা অনেক বেশি। আকাশ অবনীর মাথা থেকে এমন রক্ত পড়তে দেখে মুহূর্তের জন্য সে ভুলে যায় অবনী একটা বেঈমান, তাই সে অবনীকে হাত দিয়ে নাড়িয়ে ডাকতে আরম্ভ করে। তখনই আকাশ অনুভব করে অবনী মারা গেছে। অবনীর কাছে যেতে আকাশ দেখতে পায় অবনীর মাথা থেকে রক্তক্ষরণ হতে হতে আশেপাশের অনেকটা জায়গা রক্তে লাল হয়ে আছে, যেটা দেখে আকাশের মাথা ঘুরে ওঠে, কারণ রক্তের পরিমাণটা অনেক বেশি। আকাশ অবনীর মাথা থেকে এমন রক্ত পড়তে দেখে মুহূর্তের মধ্যেই সে ভুলে যায় যে অবনী একটা বেঈমান, তাই সে অবনীকে হাত দিয়ে নাড়িয়ে ডাকতে আরম্ভ করে। তখনই আকাশ অনুভব করে অবনী মরে গেছে। সে আর নিঃশ্বাস ফেলছে না, তার উপরে নড়াচড়াও করছে না, একদম মূর্তির ন্যায় এক জায়গায় ছিটকে পড়ে আছে, যেটা দেখে আকাশের বুকের ভেতরে খা খা করতে আরম্ভ করে, যার কারণে সে জাম করে অবনীর পাশে হাত পা গুটিয়ে বসে পড়ে। তার ভেতরে দুনিয়ার সমস্ত অস্বস্তি এসে ভর করেছে। অবনী যে তার প্রাণের শত্রু সেটা তার মনেই নেই। অবনীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আকাশের অসীম মনোবলে যেন ভাটা পড়েছে। সে পুরো শক্ত হয়ে অবনীর দিকে তাকিয়ে আছে। তার এমন অবস্থা দেখে পাশ থেকে রাজ আকাশের হাত সঙ্গে তাড়নায় জাপটে ধরে। আকাশের হাত জাপটে ধরার পর রাজ আকাশকে বলে, ভাই, আমি জানি আপনার ভেতরে এখন কি চলছে। আমি যতই আপনাকে বুঝতেই না কেন, বা অবনীভাবে যতই বেইমান করুক না কেন, তারপরেও তার এই অবস্থা দেখে নিজেকে সামলে রাখা দুষ্কর। কিন্তু ভাই, কি আর করার, নিয়তিতে যা ছিল তাই হয়েছে। আপনি প্লিজ এসব বিষয় নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আকাশ রাজের কথার কোনো উত্তর দেয় না, কারণ সে অবনীর মৃত দেহ দেখে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে।
আকাশের চোখ থেকে টলমল করে পানি ঝরছে। আকাশ যে মনের দিক থেকে অনেক শক্ত বা নিষ্ঠুর একটা মানুষ, সেটা সে অবনীর উচ্ছিষ্ট দেহ দেখে ভুলেই গেছে। তার মাথায়ও নেই সে একটা বেইমানের জন্য চোখের পানি ছেড়ে কান্না করছে। অবশ্য এই কন্ডিশনে আকাশে কেন, যে কোনো মানুষই হয়তো নিজেকে সামলে রাখতে পারবে না। কারণ একটা মানুষের উপরে তত সময় প্রতিশোধ নেওয়া যায় যতক্ষণ না তার শরীরে প্রাণ থাকে, কিন্তু একটা মানুষ যখন মরে যায় তখন তার উপরে প্রতিশোধের পালাও শেষ হয়ে যায়। উপরওয়ালা প্রতিটা মানুষকে সৃষ্টি করার সূত্রেই তার ভেতরে রাগ, জেদ, অভিমান সব কিছুই ঢুকিয়ে দেয়। আর সেই অভিমানের যাত্রাপালা চলে সেই ব্যক্তির শেষ নিঃশ্বাস অবধি। সেই অভিমানের পালা চলে সেই ব্যক্তিটার শেষ নিঃশ্বাস অবধি। তেমনিভাবে আকাশেরও অবনীর উপরে কঠোর রাগ বা অভিমান ছিল, কিন্তু বর্তমানে অবনীর মৃত দেহ দেখে তার ভেতর থেকে সমস্ত রাগ, অভিমান দূর হয়ে গেছে। তাই সে প্রতিটা মানুষের মতন বিদায়ের লক্ষ্যে অবনীর জন্য নিজের চোখের পানি ঝরাচ্ছে। অপরদিকে রাজ প্রথমবার আকাশকে বাধা দিলেও এবার আর দেয় না, কারণ কিছু সময় মানুষ যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত, না হয়তো তার ভেতরে সেটা রেশ থেকে যায়। তাই রাজ আকাশের হাত ছেড়ে দিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। এভাবেই কিছুক্ষণ সময় অতিক্রম হয়। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ অবনীর জন্য করা আকাশের পাগলামো দেখছে। ঠিক তখনই আকাশ হুট করে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর চোখের পানি মুছে নিয়ে সবাইকে বলে, এই সবাই সুরঙ্গের পথ করে সামনে আগা, আর অবনীকে এভাবেই এখানে পড়ে থাকুক। আকাশের কথা শুনে রাজ আকাশকে বলে ওঠে, ভাই, কোনো মানুষ মারা গেলে তার মৃত্যুর ক্রিয়াধারা করা উচিত। সেখানে অবনী ভাবি তো আপনার খুব কাছের একজন মানুষ ছিল। আমার মতে তিনার মৃত্যুর কাজ সম্পন্ন করে আমাদের সামনে যাওয়া উচিত। রাজ, নিয়ম নীতি যাক জাহান্নামে, তোরা সবাই অবনীর এভাবে ফেলে রেখে সামনে আগা, কারণ এটা একটা সুরঙ্গ বা টানেল। আমরা অবনীর লাশে ক্রিয়াধারা করতে গেলে ঝামেলা পেকে যাবে, দেখা যাবে আমরা সেই সুরঙ্গের ভিতরে ফেসে গেছি, না হয় এই সুরঙ্গকে হারিয়ে ফেলেছি। তাই সেটা সূত্রপাত করেছি, এটা ধরে সামনে আগা, বেঁচে থাকলে ফিরে এসে ওর মৃত্যুর কাজ সম্পূর্ণ করব। ঠিক আছে ভাই, তাহলে। আকাশের কথা মতন সবাই সামনের দিকে এগোতে থাকে। রাজ সবাইকে লিড করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর আকাশ রাজের পেছন পেছন হাঁটছে। তারপর আকাশের পেছন পেছন সবাই একইভাবে যাত্রা শুরু করেছে। তারা সেই সুড়ঙ্গের পথ ধরে আধা ঘন্টা খানিক হাঁটার পর তারা একটা জায়গায় এসে পৌঁছায়। যেই জায়গায় পৌঁছানোর পর আশেপাশে তাকাতেই তাদের সবার মাথা খারাপ হয়ে যায়, বিশেষ করে আকাশের, কারণ সে তার লোকজন নিয়ে অন্য একটা ডাইমেনশনে চলে এসেছে। তারা যে জায়গায় এসেছে সেই জায়গার অবস্থা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটা পৃথিবী, মনে হচ্ছে যেন এটা পৃথিবীর বাহিরে কোনো একটা জায়গা। সবাই চোখ বুলিয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই মুজাহিদ আকাশকে বলে ওঠে, ভাই, আমার মনে হচ্ছে আমরা পৃথিবী ছেড়ে ভিন্ন কোনো গ্রহতে চলে এসেছি, কারণ এই জায়গার অবস্থা দেখে কোনোভাবেই এটাকে পৃথিবী বলে মনে হচ্ছে না। মুজাহিদ, আমি নিজেও বেশ অবাক হয়ে আছি, কিন্তু জায়গাটা দেখে এভাবে চিন্তাধারা করা ঠিক হবে না। ভাই, চিন্তাধারা না করে কি করব বলেন? একে তো বিশাল বড় একটা জায়গা, সেই জায়গার আগে পিছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সূর্য আর কাচের রিফ্লেকশন দেখা যাচ্ছে। তার উপরে আপনি একবার মাথার উপর সাইডে খেয়াল করে দেখুন, টুকরির মতো বড় বড় কি যেন ঝুলিয়ে আছে। আমার তো মনে হচ্ছে এসব এলিয়েনের বাচ্চা। মুজাহিদ, তোর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, তবে হ্যাঁ, ঠিক এই জায়গার পরিবেশ দেখে আমারও মনে হচ্ছে আমরা ভিন্ন কোনো ডাইমেনশনে চলে এসেছি। তবে তার মানে যে সেই বিভিন্ন ডাইমেনশনটা এলিয়েনের জগৎ হবে সেটা আমি একমত না, কারণ সত্যিকারটা এলিয়েন এক্সিস্ট করে কিনা সেটাই তো শিওর বলতে পারি না। তাহলে কি করে তুই এটাকে অদ্ভুত প্রাণী গ্রহ বলে দাবি করছিস? ভাই, হতে পারে, আমার কথার কোনো লজিক নেই, তবে আমি বিভিন্ন মুভিতে দেখেছি এমন সিন, তাই হুট করে অদ্ভুত কথাটা বলে ফেলেছি। আচ্ছা, বাদ দে এখন এসব টপিক, আর সবাই মিলে রাস্তা খোঁজা ট্রাই কর, কারণ সামনে খালি কাঁচের রিফ্লেকশন দেখা যাচ্ছে। তাই আমার মনে হয় আশেপাশে কোথাও কোনো রাস্তা আছে। আর তাছাড়া আমরা সবাই মিলে চাইলে সামনেই যেতে পারি, কিন্তু আমরা কেন জানি মনে হচ্ছে সামনের দিকে ট্রাপ বিছানা আছে। তাই তোরা আশেপাশেই রাস্তা খুঁজতে আরম্ভ কর। আকাশের কথা মতন সবাই রাস্তা খোঁজার জন্য লেগে পড়ে।
কারণ সামনে কোনো গন্তব্য দেখা যাচ্ছে না। তার উপরে তারা সুড়ঙ্গের পথ ধরে এখান পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু সামনে যাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তাই আকাশের আদেশে সবাই কাজে লেগে পড়ে। রাজ রাস্তা খোঁজার উদ্দেশ্যে কয়েক কদম সামনে এগোতেই সে হুট করে মাটির ভেতরে ঢুকে যায়, যেটা দেখে সবাই রাস্তা খোঁজা বাদ দিয়ে রেখে রাজের দিকে এগিয়ে যায়। কিন্তু তার আগেই জমিনের মাটি রাজকে নিজের কবলে নিয়ে চলে গেছে। রাজের গায়েব হয়ে যাওয়া দেখে আকাশ সবাইকে বলে, এই তোরা সবাই এই জায়গাটা খোদাই করার ব্যবস্থা কর, কারণ এই জায়গা দিয়ে রাজ মাটির নিচে ঢুকছে। আকাশের কথা শুনে মুজাহিদ বলে ওঠে, ভাই, মাটি খোদাই করার দরকার নেই। আমি এখানে একটা মাইন বসিয়ে দিয়েছি, তাতে করে খোদাইয়ের কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুই তাই কর। ভাই, করছি। আকাশের সম্মতি নিয়ে মুজাহিদ একটা মাইন বসিয়ে দেয় মাটির উপরে, যে জায়গা দিয়ে রাজ মাটির নিচে ঢুকে গিয়েছে। মুজাহিদ মাইন বসানোর কিছু সময় পর সেই মাইনটা ফুটে যায়, যেটাতে করে মাটি খোদাইয়ের কাজ হওয়ার সাথে সাথে সেই জায়গা দিয়ে আবারও একটা টার্নাল হয়ে যায়, যেটা দেখে আকাশ সবাইকে আদেশ করে টার্নাল বা সেই সুড়ঙ্গটার ভেতর দিয়ে একে একে সবাইকে প্রবেশ করতে। আকাশের কথা মতন সবাই সেই সুড়ঙ্গটা দিয়ে প্রবেশ করে। আকাশও বাকি সবার সাথে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করেছে। সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতেই দেখে রাজ সেই সুড়ঙ্গের ভেতরে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। পরবর্তীতে আকাশ রাজ এবং সবাইকে নিয়ে সেই সুড়ঙ্গের কাঁচা রাস্তা ধরে আগের ন্যায় সামনের দিকে এগোতে আরম্ভ করে। এভাবে 15-20 মিনিট যাত্রার পর হুট করেই সুড়ঙ্গটা কাঁপতে আরম্ভ করে, যার কারণে সবাই ঢুলে মাটিতে পড়ে যায়। সুড়ঙ্গটা এখনো ঢুলছে। আকাশ আর বাকি সবাই মাটি থেকে উঠে দাঁড়ানোর প্রয়াস করে। এর মধ্যে আবার সুড়ঙ্গের মাটি ফেটে বড় বড় টুকরো হয়ে হাওয়ায় ভাসতে আরম্ভ করে এবং সাথে আকাশের লোকজনকে কয়েক ভাগে বিভক্ত করে ফেলে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু আকাশ সবাইকে আশ্বাস দিয়ে বলে ভয় না পেতে। তাই সবাই নিজেকে সামলে নেয়, কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। তখনই মাটির বড় বড় টুকরোগুলো লিফটের মতন হাওয়ায় ভেসে আকাশের লোকজনকে নিয়ে উপরের দিকে আরোহণ করতে আরম্ভ করে, যেটা দেখে সবাই বুঝে যায় যে মাটির টুকরোগুলো হয়তো কোনো এক ধরনের লিফট। সবাই সেই মাটির টুকরোগুলোতে আরোহণ করে জমিনের উপর এসে পৌঁছায়। জমিনের উপরে পৌঁছাতেই সবাই আবার অবাক হয়ে যায়, তবে আগের বারের চাইতে এবার আরও বেশি অবাক হয় সবাই, কারণ তারা সুড়ঙ্গের ভেতর থেকে মাটির লিফটের সাহায্যে বিশাল এক সায়েন্স ল্যাবে এসে পৌঁছেছে। যে সায়েন্স ল্যাবের কোনো পরিসীমা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এটা কোনো সায়েন্স ল্যাব না, এটা যেন একটা অন্য দুনিয়া, কারণ না দেখা যাচ্ছে কোনো গাছপালা, না দেখা যাচ্ছে আকাশ, আর না দেখা যাচ্ছে সূর্য। তবে তার চাইতেও আশ্চর্যজনক বিষয় হলো তাদের চোখের সামনে অনেক বড় বড় যন্ত্রপাতি দেখতে পাচ্ছে তারা। আর একদল লোক তাদের থেকে কিছুটা দূরে ডক্টরের পোশাক আশাক পরিধান করে এদিক সেদিক ঘুরঘুর করছে। আকাশ সেই লোকগুলোকে দেখতে পাওয়ার মাত্রই আন্দাজ করে নেয় এরাই হয়তো সেই সায়েন্স ল্যাবের ডক্টর, যারা কিনা মানুষের দেহের সাথে উদ্ভট কার্যক্রম করে উদ্ভট কর্মকাণ্ড করে তাদেরকে মানুষ থেকে নরপশু বানিয়ে দেয়। তাই আকাশ সবাইকে আদেশ করে, এই তোরা কয়েকজন ব্যাটারিকে গুলি করে মেরে ফেল, আর তাদেরকে একজনকে ধরে নিয়ে আমার সামনে আন। আকাশের কথা মতন কয়েকজন ডক্টরের দিকে অগ্রসর হতে থাকে তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। এমন সময় মাঝপথে অনেক কয়জন লোক অদৃশ্য থেকে তাদের সামনে এক্সিট করে, যেটা দেখে তারা আর সামনে এগোয় না। আর এগোবে কি করে, তাদের পথ যে আটকে দিয়েছে। সেই অদৃশ্য লোকগুলো এক্সিট করা মাত্রই আকাশের লোকজনের উপরে চাবুকের মতন একটা জাতীয় কিছু দিয়ে আঘাত করতে আরম্ভ করে, যার ফলে আকাশের পাঠানো লোকজনের থেকে অনেক কয়জনের হাত কবজি থেকে আলাদা হয়ে যায়, কারণ তারা যেটা দিয়ে আঘাত করছে তার মধ্যে বিদ্যুৎ রয়েছে। আকাশ তার লোকজনের এই অবস্থা দেখে তার মাথা পুরো বিগড়ে যায়। তাই সে বাকিদেরকে এখানে থাকতে বলে সে গুলি হাতে নিয়ে একাই অদৃশ্য থেকে হুট করে এক্সিট করা লোকগুলোর দিকে এগোতে থাকে তাদেরকে মারবে বলে। আকাশের এগোনো দেখে অপর পাশের লোকজনও আকাশের দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু অদ্ভুতভাবে সেই লোকগুলো আকাশের কিছুটা সামনে এগিয়ে এসে তারা আবার পেছোতে শুরু করে। আকাশ তাদের এইরূপ আচরণে কারোর উপস্থিতি উপলব্ধি করে সজোরে হাসতে আরম্ভ করে। আকাশকে মারতে আসা লোকগুলো আকাশের কিছুটা কাছাকাছি এসে অদ্ভুতভাবে তারা আবার পেছোতে শুরু করে। আকাশ তাদের এইরূপ আচরণে কারোর উপস্থিতি উপলব্ধি করে সজোরে হাসতে আরম্ভ করে। তারপর হাসতে হাসতে তাদের বলে, কিরে হনুমানের দল, তোরা আমাকে মারা বাদ দিয়ে রেখে পিছিয়ে যাচ্ছিস কেন? তোরা তো বলে মানুষদেরকে পায়ের নিচে কুচলে মারিস, তাহলে এখন আমাদের দেখে পিছিয়ে যাচ্ছিস কেন? আয় মার।
আকাশের কথায় তারা আরো দ্রুত পিছিয়ে যেতে থাকে। আকাশও তাদেরকে ছাড়ার মতন মানুষ নয়, তাই সেও জোর কদমে তাদের দিকে এগিয়ে গিয়ে গুলি ছুড়তে আরম্ভ করে। আকাশের গুলিতে অদৃশ্য থেকে এক্সিট করা লোকজন থেকে 2 জন মারা যায়, যেটা দেখে বাকিরা আবার অদৃশ্য হয়ে যাওয়ার পায়তারা করে। তারা অদৃশ্য হয়ে গিয়ে একটা গোপন সিকিউরিটি সিস্টেম রুমের মাঝে ঢুকে যায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ আকাশ তাদেরকে দেখতে পাচ্ছে। আকাশের বাকি সঙ্গী সাথীরা কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশের চোখের জ্যোতি কেন জানি হুট করেই বেড়ে গেছে। তার সাথে সাথে আবার আকাশ অদ্ভুত রকমের একটা শক্তি অনুভব করছে নিজের শরীরে। তাই আকাশ কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া সেই সিকিউরিটি সিস্টেম ওয়ালের রুমটার মধ্যে একাই ঢুকে পড়ে। তারপর সবাইকে গুলি করে মেরে ফেলে। তাদেরকে মারা শেষ করে আকাশ রুমটা থেকে বেরিয়ে এসে ভাবতে থাকে, আচ্ছা, লোকগুলা আমায় দেখে এত ভয় পেল কেন? তারপরে আমি তাদেরকে মেরে ফেললাম, কিন্তু তারা আমাকে মারার বিন্দু পরিমাণও ইচ্ছা পোষণ করলো না। তারা তো চাইলে আমার সাথে লড়াই করতে পারত, কিন্তু তারা সেটা না করে চুপচাপ রুমটার মাঝে দাঁড়িয়েছিল। তার মানে কি আমার তখনের সেই অনুভূতিটাই সত্যি ছিল? তার মানে কি অবনী এখনও মরেনি? কিন্তু আমি তো নিজেই অবনীর লাশ দেখে এসেছি। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের লোকেদের কাছে ফিরে আসলাম। তখনই রাজ আমার ভাবুক চেহারা দেখে বলে উঠল, ভাই, ওই যে দেখা যাচ্ছে রুমটার দিকে আপনি রাগাঙ্কিত ভঙ্গিমায় এগিয়ে গেলেন, তারপর রুমের ভেতরে ঢুকে কি করলেন কে জানে, কিন্তু রুম থেকে বেরিয়ে এলেন ভাবুক হয়ে। কাহিনীটা কি ভাই? রাজ, কাহিনীটা কি আমি নিজেও জানি না, তবে একটা জিনিস আমি বেশ ভালো করে উপলব্ধি করতে পারছি। কি জিনিস ভাই? আমার শরীরে হুট করে আগের চাইতে আরও দ্বিগুণ শক্তি অনুভব করছি আমি, আর সেটা এখানে আসার পরেই হয়েছে। ভাই, আমার মনে হয় অবনী ভাবির কোনো হাত আছে এর পেছনে। রাজের কথা শুনে তৎক্ষণাৎ আমার রক্ষা কবচের কথা মনে পড়ে গেল। অবনী সেই রক্ষা কবচ আমাকে অনেক কিছু থেকে বাঁচিয়েছে, কিন্তু বর্তমানে আমি সেই শক্তিটা অনুভব করছি। সেটা কোনো রহস্য খুঁজে পাচ্ছি না। ধূর ছাতার মাথা, এখন আর এসব নিয়ে একদম ভাববো না। এখন কাজ হচ্ছে বাকি সবাইকে খুঁজে বের করা, বিশেষ করে সেই ড্রয়েডের আসল ক্রিমিনালটাকে। এই তোরা সবাই আমার সাথে চল, ড্রয়েডের আসল ক্রিমিনালটাকে খুঁজে বের করতে হবে। তারপর আকাশ সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সায়েন্স ল্যাবটা বিশাল বড়। তারা সামনের দিকে কিছুটা পথ এগিয়ে যেতেই তাদের পথে আবার বাধা হয়ে দাঁড়ায় অদৃশ্য একটা দেয়াল। আকাশের সঙ্গী সাথী সবাই সেই দেয়ালটাকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তার দিকে আন্ধাধুন গুলি ছুটতে আরম্ভ করে, কিন্তু তাদের সেই দেওয়ালের কিছুই হয় না, বরং তাদের গুলির বুলেটগুলোই খামোখা ওয়েস্ট হয়। তাই আকাশ সবাইকে গুলি ছুটতে না করে। সে সবাইকে গুলি ছুটতে না করে সেই দেয়ালের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ায়। পরবর্তীতে দেয়ালের কাছে দাঁড়িয়ে কিছুটা সময় চিন্তা ভাবনা করে যে কি করে এই দেয়াল ভেদ করে সামনে যাওয়া যায়, কিন্তু সে দেয়াল ভেদ করে সামনে যাওয়ার কোনো রাস্তায় খুঁজে পায় না, যার কারণে সে ব্যর্থতার স্বীকার করে সেই দেওয়ালের মাঝে সজোরে একটা ঘুষি মারে। ঘুষি মারার পরক্ষণেই দেয়ালটা ভেঙে কাচের টুকরোর মতন চুরমার হয়ে যায়, যেটা দেখে আকাশ এবং বাকি সবাই খুশি হয়ে যায়। রাজ তো খুশি ধরে রাখতে না পেরে আকাশকে বলে বসে, ভাই, আপনি সত্যি একটা জিনিস। আপনার সাথে সম্পর্ক না হলে কখনো আপনার সম্পর্কে জানতেই পারতাম না। রাজ, এখন নিজেকে কন্ট্রোল করে সামনে চল, কারণ সামনে আমাদের জন্য কোনো মুসিবত অপেক্ষা করছে, আল্লাহই ভালো জানে। হ্যাঁ ভাই, চলেন। আকাশের কথায় সবাই সেই অদৃশ্য দেয়ালের গণ্ডি পেরিয়ে সামনে যাওয়ার জন্য অগ্রসর হয়। তারা অদৃশ্য দেয়ালের গণ্ডি পেরিয়ে 2-1 কদম সামনে যেতেই দেখতে পায় তারা প্রথমের সেই কাছের ডাইমেনশনে চলে এসছে, যে ডাইমেনশন তারা অতিক্রম করে এই সায়েন্স ল্যাবে এসেছে। তবে এবার কাছের মধ্যে সূর্যের কোনো রিফ্লেকশন নেই, আর তাদের সামনে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের শরীরের গঠন আর অঙ্গভঙ্গি দেখে আকাশ এবং বাকি সবার বুঝতে বাকি নেই যে এরা সবাই ড্রয়েডের সৈন্যসেনা, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু আকাশ সবাইকে শান্ত থাকতে বলে বড় 2টা অস্ত্র হাতে নিয়ে তাদের দিকে একাই এগিয়ে যায়। আকাশের এগিয়ে যাওয়া দেখে ড্রয়েডের লোকজন সবাই একত্রে মিলে আকাশের দিকে এগিয়ে আসে, আর ঠিক তখনই আকাশের চারপাশে একটা অদ্ভুত শিল্ড হয়ে যায়, যেটা দেখে ড্রয়েডের লোকজন কেউ আর সামনে এগোবার মতন দুঃসাহস করে না। কিন্তু আকাশ সামনে এগোনো বন্ধ করে না। সে ড্রয়েডের লোকজনের একদম নিকটবর্তী হয়ে সবার দিকে গুলি ছুটতে আরম্ভ করে, যার ফলে ড্রয়েডের লোকজন থেকে অনেক কয়জন মুহূর্তের মাঝেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু গুলি ছোড়ার এক পর্যায়ে আকাশের গুলির বুলেট খতম হয়ে যায়, যার ফলে সে রাজকে বলে আরও 2টো গুলি তাকে দিয়ে যেতে। রাজ আকাশের কথা মতন আরও 2টো গুলি নিয়ে আকাশের হাতে দেয়। আকাশ গুলি 2টো হাতে নিয়ে আবারও গুলি করতে যাবে,
তখনই সেই কক্ষের চারপাশের কাছ থেকে ভয়ানক সূর্যের রিফ্লেকশন শুরু হয়, যার কারণে আকাশ এবং বাকি সবাই সাময়িকের জন্য ব্লাইন্ড হয়ে যায়। তারা যখন স্বাভাবিক হয় তখন তারা দেখতে পায় সূর্যের রিফ্লেকশন বন্ধ হয়ে গেছে, আর তাদের সামনে নক্ষত্রের ন্যায় তীব্র রশ্মির সেই লোকটা দাঁড়িয়ে আছে, যার শরীরের চারপাশে গোলাকার বৃত্তের ন্যায় উজ্জ্বল রশ্মির কিছু একটা ঘুরপাক খাচ্ছে। সবাই ভেবেচাকা খেয়ে যায় সেই লোকটাকে দেখে, কিন্তু আকাশ সেই লোক এবং বৃত্তের ন্যায় গোলাকার উজ্জ্বল রশ্মিটাকে দেখে মুহূর্তের মাঝেই বুঝে ফেলে এই লোকটাকে, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখনই সেই লোকটা আকাশকে বলে ওঠে, কি অনেক পালোয়ান হয়ে গেছিস মনে হয় তুই? খামোকা আমার লোকেদেরকে ধরে ধরে মারছিস, তার উপরে ড্রয়েডেও চলে এসেছিস, ড্রয়েডও এবং আমাকে ধ্বংস করবি বলে। সাহসের তো এখনো কিছুই দেখিসনি। আমি সাহস দেখানো শুরু করলে তুই সর্বোচ্ছলভাবে দাঁড়িয়ে থাকতে পারবি না। তুই যত বড় শক্তিশালী হোক না কেন, তোর সেই শক্তি আমার শক্তির সামনে ফিকে পড়বে। বাহ, তোর তো দেখছি বুকের পাটা অনেক বড়, সাথে গলার জোরও বেশি। আচ্ছা একটু ওয়েট কর, তোকে একটা মজার জিনিস দেখাচ্ছি আমি, কাল চলে আয়। লোকটা কাল বলে ডাক দিতেই একজন লোক অদৃশ্য থেকে অবনীকে নিয়ে প্রকট হয়। লোকটা অবনীর চুলের মুঠি চেপে ধরে অবনীকে নিয়ে এসে সেই লোকটার হাতে সঁপে দেয়, যে কিনা তাকে ডেকে আনিয়েছে। মানে হলো ড্রয়েডের রাজা, যার নাম কিনা ডেভিল রিপার। সেও অবনীর চুলের মুঠি চেপে ধরে। অপরদিকে আকাশ অবনীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মন খারাপ হয়ে যায় অবনীর শরীরের অবস্থা দেখে, কারণ অবনীর শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তার উপরে অবনীর নাক মুখ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, যেটা দেখে আকাশের বুঝতে বাকি নেই যে অবনীর উপরে তারা টর্চার করেছে। তাই আকাশ ডেভিল রিপারের দিকে তেড়ে যায় তাকে মারার জন্য, কিন্তু ডেভিল রিপার কোমর থেকে একটা ছুরি বের করে অবনীর গলায় চেপে ধরে আকাশকে বলে, আর একদম সামনে আগলে তোর প্রিয়তমা চিরতরে শেষ হয়ে যাবে, তাই তুই যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে পড়। আকাশ ডেভিল রিপারের কথায় চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কারণ সে অবনীর কোনো ক্ষতি হতে দিবে না। তখনই অবনী হাসতে আরম্ভ করে, যেটা দেখে ডেভিল রিপার তার অন্য একটা হাত দিয়ে অবনীর পিঠের মধ্যে ধ্রাম করে একটা ঘুষি মারে, যার ফলে ব্যথার চোটে অবনীর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। কিন্তু তারপরেও সে হাসি থামায় না। সে হাসতে হাসতে ডেভিল রিপারকে বলে ওঠে, তোর জম তোর সামনে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আজরায়েলের সাথে ডিল করে তোদের প্রাণ ভোমরা তার হাতে তুলে দিব। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে ডেভিল রিপার অবনীর গলায় চেপে ধরা ছুরিটা হালকাভাবে চাপ দেয়, যার ফলে অবনীর গলার উপরের কিছুটা চামড়া কেটে গিয়ে রক্ত বের হতে আরম্ভ করে। পাশ থেকে দাঁড়িয়ে আকাশের দৃশ্য দেখতে পেয়ে উন্মাদ হয়ে যায়, তাই সে আবারও এগোতে থাকে ডেভিল রিপারের দিকে। কিন্তু ড্রয়েডের রাজা কথার মাধ্যমে আবারও আকাশকে থামিয়ে দেয়। এই পালোয়ান, সামনে এগোবার চেষ্টা করিস না, না হয় আমার হাতের ছুরিটা তোর প্রিয়তমার গলায় পুরোপুরি ঢুকিয়ে দিব। ডেভিল রিপারের মুখে এমন কথাবার্তা শুনে আকাশ তাকে বলে, এই তুই অবনীকে ছেড়ে দে। তোর যদি কোনো ধরনের প্রতিশোধ নিতে হয় তাহলে তুই আমার উপরে নে, কিন্তু তুই ওকে ছেড়ে দে। আকাশের মুখে এমন কথাবার্তা শুনে ডেভিল রিপার অট্ট হাসি দিয়ে হাসতে হাসতে আকাশকে বলে, জানিস এখন আমার কি খুশি লাগলো? তবে একটা সময় আমি অনেক ভয়ে ছিলাম, কারণ এই বেকুব মেয়েটার উপরে আমি সর্বপ্রথম এক্সপেরিমেন্ট করেছিলাম। তখন আমি এক্সপেরিমেন্টের সম্পর্কে ভালো করে জানতাম না, যার দরুন এই মেয়ের শরীরে অনেক কয় ধরনের এক্সপেরিমেন্ট করি, যার ফলে এই মেয়ে ঐশ্বর্যের শক্তি অধিকারী হয়ে যায়, যার শক্তির কোনো শেষ নেই। আর আমি সেই এক্সপেরিমেন্টের ফর্মুলাটাও হারিয়ে ফেলি, যার কারণে তার মতন দ্বিতীয় আর কাউকে বানাতে পারিনি। কিন্তু এই মেয়ে আমার সাথে বেইমানি করেছে, সে আমার সাথে বেইমানি করে তোর সঙ্গে দিয়েছে, এবং সাথে তার শরীরের রক্ষা কবচটা তোর শরীর পরিধান করিয়ে দিয়েছে, যার ফলে তার 80% শক্তির অধিকারী তুই হয়ে গেছিস। এবং এই রক্ষা কবচের কারণে আমার বাকি লোকজন তোর উপরে আক্রমণ করতে পারছে না। আমি সেই কারণে এই মেয়েকে সেদিন উঠিয়ে এনেছি, তবে তাকে উঠিয়ে আনতে পারতাম না। আমি সেই দিন এই মেয়েকে নিয়ন্ত্রণ করার জন্য তার ক্লোনকে নিজের কন্ট্রোল করার চেষ্টা করি, এতে করে তার ক্লোন কিছুটা আমার কন্ট্রোলে চলেও আসে। কিন্তু এই কাবিল মেয়েটা তার ক্লোনকে ধ্বংস করে দেওয়ার জন্য টেলিপ্রেট হয়ে ক্লোনকে সাথে করে নিয়ে অন্য কোথাও যায়, আর আমি তখনই এই মেয়েকে লোকজন পাঠিয়ে উঠিয়ে আনি, আর তার জায়গা তারই একটা ক্লোনকে নিজের কন্ট্রোল করে তোর কাছে পাঠিয়ে দেই, যেটাকে কিনা
তোরা সুড়ঙ্গের ভিতর মরে পড়ে থাকতে পারি দেখেছিস, আর সেই ক্লেনটাকেও আমি মেরেছি। তাই এখন আমার রাস্তায় ক্লিয়ার। তবে তোর মাঝে তার শক্তি রয়েছে, তুই চাইলে আমাদের সবাইকে শেষ করতে পারিস, কিন্তু আমি জানি তুই সেটা করবি না, কারণ তোর প্রিয়তমার গলায় আমি ছুরি ধরে রেখেছি। আমিও জানি তুই আমার কিছুই করতে পারবি না, তাই নিজের ভালো চাস তো অবনীকে ছেড়ে দে। আমি কথা দিলাম আমি তোর কোনো ক্ষতি করব না। না না, আমি এই ভুল করছি না। তুই তোর অবনীকে জীবিত চাস তো নিজেকে গুলি করে মেরে ফেল, তাহলেই তোর প্রিয়তমা মুক্তি পাবে। আকাশ ডেভিল রিপারের কথা শুনে বুঝতে বাকি নেই যে সে তাকে শেষ করে অবনীকেও মেরে ফেলবে। তাই সে হাত দিয়ে ডেভিল রিপারের দিকে ইশারা করে। এতে করে ডেভিল রিপার হাওয়ায় ভাসমান হয়ে যায়, কিন্তু ড্রয়েডের রাজাও ক্রিমিনাল কম না। সে হাওয়ায় ভাসমান হওয়ার আগে অবনীর গলা শক্ত করে চেপে ধরে, যার ফলে তার সাথে সাথে অবনীও হাওয়ায় ভাসতে আরম্ভ করে। যেটা দেখে আকাশ ডেভিল রিপারের দিকে অন্য হাত দিয়ে গুলি তাক করে বলে, বাঁচাতে চাস তো অবনীকে ছেড়ে দে, না হয়তো তুই মারা পড়বি আমার হাতে। আমি অবনীকে ছাড়ছি না, কারণ আমি নিজেকে ছাড়ার কাউকেই বিশ্বাস করি না। সেখানে তুই তো আমার শত্রুপক্ষ, তোকে বিশ্বাস করার তো কোনো প্রশ্নই আসে না। এমনিতে আকাশের রাগ চটে আছে অবনীর শরীরের কন্ডিশন দেখে। তার উপরে ডেভিল রিপারের কথা শুনে তার রাগের মাত্রা নিজের সীমা অতিক্রম করে ফেলে, যার কারণে সে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ডেভিল রিপারের উপরে গুলি করে বসে। অন্যদিকে ডেভিল রিপার আকাশের গুলি ছোড়া দেখে সে অবনীর গলায় ছুরি চালিয়ে দেয়, যার পর দুজনেই মাটিতে ছিটকে পড়ে যায়। ডেভিল রিপার আকাশের গুলি খেয়ে জায়গার মধ্যে নিজের প্রাণ হারিয়েছে। ডেভিল রিপার মরার পরক্ষণেই সেই বৃত্তাকার রশ্মিটা এসে আকাশের চারপাশে ঘুরতে আরম্ভ করে, আর অন্যদিকে অবনীও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কারণ তার গলার রগ ডেভিল রিপার কেটে দিয়েছে। অবনীর গলা থেকে চিরচির করে রক্ত পড়ছে। দূর থেকে দাঁড়িয়ে আকাশ অবনীর এইরূপ অবস্থা দেখে দৌড়ে অবনীর কাছে যায়, কিন্তু তার কাছে যে পৌঁছানোর আগেই অবনীর দেহ থেকে প্রাণভোমরা আকাশে উড়ে যায়। যেটা দেখে আকাশ অবনীর মাথাকে নিজের কোলের মধ্যে তুলে নিয়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। আকাশের সাথে রাজ, মুজাহিদ এবং সবাই চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করতে আরম্ভ করেছে। আকাশ পুরোপুরি ভেঙে পড়েছে অবনীর মৃতদেহ দেখে। তার যেন বিশ্বাসই হচ্ছে না অবনী মরে গেছে। সে পাগলের মতন করতে আরম্ভ করেছে। কিছুক্ষণ অবনীর কপালে চুমু খাচ্ছে, কিছুক্ষণ অবনীর শরীর নাড়িয়ে তাকে ডাকছে, কিন্তু অবনী কোনো সাড়া দিচ্ছে না। আর দিবেই বা কী করে? মরা লাশ কি কখনো মানুষের ডাকে সাড়া দেয় নাকি? অবনীর কোনো সারশব্দ না পেয়ে আকাশ আরও মাতলামি করতে আরম্ভ করে। তখনই অদৃশ্য থেকে অবনী বলে ওঠে, প্রিয়, আপনার এখন ভেঙে পড়লে চলবে না, কারণ আপনি এখন ড্রয়েডের রাজা। আপনার লোকজনের সাথে সাথে ড্রয়েডের সমস্ত সৈনিক এখন আপনার প্রজা। তাই আপনি নিজেকে শক্ত করে নিন, আর আমার জন্য একদম কাঁদবেন না প্রিয়, কারণ আমার সমাপ্তি ঘটে গেছে। আমি চাইলেও আর ফিরে আসতে পারবো না। তাই আমার জন্য চোখের পানি না ফেলে নিজেকে শক্ত করে নিন। আমি সর্বদা আপনার সাথে আছি। চললাম প্রিয়। উপরোক্ত কথাগুলো বলার পরেই অদৃশ্য থেকে অবনীর কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে আকাশ অবনীর কথা শুনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও সে নিজেকে সামলে নিতে পারে না, বরং সে আরও ভেঙে পড়ে। আর সে এতটাই ভেঙে পড়ে যার ফলে সে মরা লাশের মতন মাটিতে শুয়ে পড়ে। যেটা দেখে আকাশের লোকজন সবাই মিলে দৌড়ে এসে আকাশকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তারা আকাশকে হাজার ডাকাডাকি করার পরেও আকাশ কোনো রেসপন্স করে না। হয়তো সেও পাড়ি জমিয়েছে অবনীর সাথে সাথে পরপারে। কিছু ভালোবাসা জীবন দশায় কখনো পূর্ণতা পায় না, আর এই গল্পে ঠিক তেমনই আকাশ আর অবনীর ভালোবাসা জীবন দশায় পূর্ণতা পায়নি।